নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর সামনে আমাদের 10 দিন পরেই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021 আছে। সামনে ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, এছাড়াও এসএসসির অন্যান্য এক্সাম রয়েছে। তো এই সমস্ত এক্সামের কথা মাথায় রেখে এবং ডব্লিউবিসিএসের যে প্রিলিমিনারি তার একটা রিভিশনের জন্য আমরা এই ডব্লিউবিসিএস স্পেশাল ম্যারাথন ক্লাস স্টার্ট করছি, যার প্রথম লেকচারে আমরা একই দিনে একটি লেকচারের মাধ্যমে সমগ্র পদার্থবিদ্যা শেষ করব। সমগ্র পদার্থবিদ্যার যে ইম্পর্টেন্ট পার্টগুলো, ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো আমি আপনাদের প্রত্যেকটা বুঝিয়ে দেবো। অনলাইন মেটেরিয়াল থেকে আমি এখানে এনেছি, তার সাথে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কনসেপ্ট অনুযায়ী যে এইটার অর্থ কী, এটার অর্থ কী, এবং আপনি কীভাবে ক্যালকুলেশন করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারবেন, এবং সেখান থেকে আপনার অ্যান্সার জানা না থাকলেও কীভাবে আপনি নিজের ক্যালকুলেশনের মাধ্যমে, মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে, কনসেপ্টের মাধ্যমে সেই কারেক্ট অ্যান্সারে পৌঁছতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপ ওপিনিয়ন চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই যে চ্যানেল, এখানে আপনারা প্রতি সপ্তাহে একটি করে বুক রিভিউ পাবেন ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য। চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার। ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, কার্যক্ষমতা, শক্তি। এটা বুঝতে গেলে আমাদের আবার একটু স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে জানতে হবে। তার আগে আমাদের একটু একক সম্পর্কে জানতে হবে। তো একক কী? তো আমরা যে কোনো একটি ভৌত রাশিকে পরিমাপ করি, তো সেই ভৌত রাশি কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে সেটা বোঝার জন্য আমাদের এই এককের প্রয়োজন। তো আমাদের পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে। ইউপিএসসি, সিএপিএফ, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি আপনারা ভালো করে দেখেন, তখন আপনারা দেখতে পাবেন যে লব্ধ একক, মূল একক, এখান থেকে কোশ্চেন এসছে। সাধারণত আমরা ধরে নিই যে মূল একক তিনটি: দৈর্ঘ্য, সময় এবং ভর। কিন্তু অ্যাকচুয়াল যে অ্যান্সার হবে সেটা কিন্তু তিনটে নয়। টোটাল আমাদের মূল এককের সংখ্যা রয়েছে 7টি। কী কী? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং দীপন প্রাবল্য। ডব্লিউবিসিএস ম্যানুয়াল যদি আপনারা দেখেন, এখানে ফার্স্ট পেজে দেখতে পাবেন সম্পূরক একক বলে এক ধরনের এককের কথা বলা রয়েছে। সম্পূরক একক কী আমাদের জানার দরকার নেই, জাস্ট আমাদের মনে রাখতে হবে সম্পূরক এককের এক্সাম্পল: 1 কোণের একক রেডিয়ান এবং 2 ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। রেডিয়ান RAD দ্বারা প্রকাশ করা হয়, RAD দ্বারা প্রকাশ করা হয়, এবং স্টেরেডিয়ান SR দ্বারা প্রকাশ করা হয়। তো এই দুটো হচ্ছে কিন্তু সম্পূরক একক। এবার আমরা চলে আসি যে দুটো রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি আর এপাশে আছে ভেক্টর রাশি। কোনো জিনিসের যদি একটা নির্দিষ্ট মান থাকে কিন্তু কোনো রকম দিক না থাকে, তখন আমরা সেটাকে বলবো স্কেলার রাশি। আবার কোনো জিনিসের যদি আবার মান এবং দিক দুটোই একসাথে থাকে, তখন আমরা সেটাকে বলবো ভেক্টর রাশি। এক্সাম্পল দরকার অবশ্যই আমাদের। আচ্ছা দেখুন, আপনি ধরুন একটা 1 কেজি ওজনের বলকে আপনি ছুঁড়ে ফেলছেন, আপনি বলকে ইউজ করছেন। তো আপনি যখন বলটার ওজনকে ফিল করছেন, তার জন্য নির্দিষ্ট অবশ্যই কোনো রকম দিকের প্রয়োজন হয় না। আপনি বলটাকে তুলছেন, তার জন্য ওই ভরটাকে বোঝার জন্য কোনো রকম দিকের প্রয়োজন হয় না। তাহলে এখানে কিন্তু মনে রাখবেন, ভর অবশ্যই একটি স্কেলার রাশি। আবার দেখুন, ধরুন এই পজিশনে রয়েছে শিয়ালদা। একজন অমিতের বাড়ি এই পজিশনে রয়েছে শিয়ালদার উত্তর পূর্বে, আর সুমিতের বাড়ি রয়েছে শিয়ালদার দক্ষিণে। তো এবার দেখুন, সুমিত যদি বলে আমার বাড়ি শিয়ালদা থেকে 10 কিমি দূরে, অমিত বলে যদি আমার বাড়ি শিয়ালদা থেকে 30 কিমি দূরে, তাহলে অ্যাকচুয়াল তো শিয়ালদার পজিশন বোঝা যাবে না। তার জন্য প্রয়োজন হবে একটা নির্দিষ্ট দিক। সুমিত বলবে আমার বাড়ি শিয়ালদা থেকে 10 কিমি দক্ষিণে অবস্থিত। অমিত বলবে আমার বাড়ি এই যে শিয়ালদা থেকে 30 কিমি উত্তর পূর্বে অবস্থিত। আর তাহলে কি, এই যে আমরা বললাম, এটা কিন্তু অবশ্যই একটি স্কেলার রাশি। স্কেলার রাশি এটা কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য না, এটাকে আমরা বলবো সরণ। সরণ কি? দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব, সেটাকেই আমরা বলি সরণ। তো এই যে 30 কিমি, 10 কিমি, এগুলো কিন্তু সরণের এক্সাম্পল। আর সরণ অবশ্যই একটি ভেক্টর রাশি। তো এই সরণের দ্বারা বেগ তৈরি হয়। সরণ বাই সময় করলে আমরা পাই বেগ। তো বেগও কিন্তু এখানে ভেক্টর রাশি। তো স্কেলার রাশির এক্সাম্পল কি? দৈর্ঘ্য, সময়, ক্ষেত্রফল, ভর, এগুলো কিন্তু স্কেলার রাশি। তার সাথে ভেক্টর রাশি হচ্ছে কি? ভেক্টর রাশি হচ্ছে সরণ, বল, ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা সরাসরি চলে আসবো ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জিতে।
আমি পেজটা একটু ক্লিয়ার করে নিই। দেখুন, ওয়ার্ক কি? কোনো বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি, এবার তার ফলে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, তখনই আমরা সেটাকে বলবো কার্য। এটা যে কোনো বইয়ের ডেফিনেশন, এখানেও সেটা লেখা রয়েছে। ওয়ার্ক ইজ সেড টু বি ডান ইফ ফোর্স অ্যাক্টিং অন এ বডি ইজ অ্যাবল টু অ্যাকচুয়ালি মুভ ইট থ্রু সাম ডিস্ট্যান্স। ধরুন এখানে একটা বস্তু রয়েছে টেবিলের ওপর, আপনি এই দিক থেকে বস্তুটার ওপর বল প্রয়োগ করছেন, বস্তুটা এই দিকে সামান্য একটু সরে গেল, তার মানে হলো এই বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়েছে এবং তার ফলে কার্য ঘটেছে। এবার কার্যের যে সংজ্ঞা, তার দ্বারা আমাদের কার্যের সূত্রকে মনে রাখতে হবে। দেখুন, এই যে কৃতকার্য, এখানে বল একটা প্রয়োগ করা হলো, তার ফলে স্মরণ একটা হলো। এবার বলটা তো প্রয়োগ করা হতে পারে যে কোনো অ্যাঙ্গেলে। একজন ব্যক্তি, ধরুন লম্বা কোনো ব্যক্তি, সে ধরুন বলটাকে প্রয়োগ করা করছে এই অ্যাঙ্গেলে, একজন বেটে ব্যক্তি সেই বলটাকে প্রয়োগ করছে এই অ্যাঙ্গেলে। তো অ্যাঙ্গেল আলাদার জন্য কিন্তু এর যে বল, এটা কিন্তু আলাদা আলাদাভাবে এই বস্তুর ওপর প্রয়োগ হবে। এবং তার জন্য আমাদের কৃতকার্য ক্যালকুলেশনের জন্য যে সূত্রটার প্রয়োজন হবে, সেই সূত্রটা কী হবে আমাদের তখন? সেই সূত্র হবে কৃতকার্য ডব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা। আমি এখন আপনাদের এই যে অ্যাঙ্গেলের এগুলো আর বোঝাচ্ছি না, কারণ এগুলো বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে। এগুলো হচ্ছে আপনাদের পিওর যে 11-12 সায়েন্স, সেগুলো এই অ্যাঙ্গেল হলে তখন হচ্ছে কস থিটা হয়, কোন অ্যাঙ্গেল হলে সাইন থিটা হয়, সেটা আমি এখন বোঝাচ্ছি না। সেটা উপাংশের মধ্যে পড়ে। আপনারা যদি ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন উপাংশ কী জিনিস। তো এই কস থিটা সাইন থিটা এগুলো কিন্তু উপাংশের কারণে হয়ে থাকে। তো এখানে আপনারা জাস্ট মুখস্থ করে রাখবেন ডব্লু কার্য ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। এখানে এফ হচ্ছে কি? এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এস হচ্ছে স্মরণ, কস থিটা হচ্ছে কত? থিটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা। এবার যদি পরীক্ষায় ডিরেক্টলি কোনো অঙ্ক জিজ্ঞাসা করে, যদি কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রযুক্ত হয় এবং তার ফলে বস্তুটি 2 মিটার স্মরণ হয়, আর প্রযুক্ত বল যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে ওই বস্তুর ওপর কৃতকার্য কত? তাহলে কৃতকার্য কি? কস থিটা, কস 60 ডিগ্রির মান কত? 1/2। তাহলে 2 কেটে গেল, তাহলে 10 নিউটন। এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে, খুবই ইজি। ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, জাস্ট আমরা সূত্রে বসিয়ে দেবো, অঙ্কের মান আমাদের বেরিয়ে আসবে। তো এবার দেখুন, এই যে ওয়ার্কের এসআই ইউনিট কি? ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল। তো আমরা একটু বলে দিই, ওয়ার্কে যখন বললাম তার সাথে আমাদের বল নিয়ে একটু বলে দিই। বল কি? বল ইকুয়াল টু, আমরা এফ ধরে নিলাম, একটু আগে দেখলাম এফ এস কস থিটা, কার্য ইকুয়াল টু এফ এস কস থিটা, তার মানে বল ইকুয়াল টু এফ। আমরা এফ দ্বারা বলকে প্রকাশ করি। আবার আপনারা জানবেন নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম এ, যেখানে এম হচ্ছে ভর আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এবার দেখুন, বলের যদি ডেফিনেশনে যান তাহলে বলতে হবে যে কোনো বস্তুর ওপর যেটা প্রয়োগ করলে সেই বস্তু স্মরণ হয় বা সেই বস্তু কৃতকার্য করতে সমর্থ হয় বা সেই বস্তু নড়ার উপক্রমী হয় বা মুভেবল হয়, তখন সেই জিনিসটাকে আমরা বলবো বল। এক কথায় বলতে গেলে অত কিছু লাগবে না, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্টও নয়। তো এম তো এখানে ভর হলো, কিন্তু এটা কি? এ মানে হচ্ছে এখানে ত্বরণ। তো এই এর একক কী? তাহলে কী হবে? আমরা জানি যে বেগের একক হচ্ছে এল টি ইনভার্স, তাহলে অবশ্যই এটা টি দিয়ে ভাগ করলে এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তার আগে এখানে একটা এম রয়েছে, তাহলে এম এর একক কি? এম এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। এটাই কিন্তু মাত্রা নির্ণয়ের অ্যাকচুয়াল পদ্ধতি। আমরা বেসিক যে ফর্মুলা সূত্রগুলো জানবো, সেই বেসিক সূত্র থেকে আমরা এই যে মাত্রাগুলো নির্ধারণ করতে পারবো। তাহলে বোঝা গেল। এবার আমরা যদি কার্যের মাত্রা নির্ধারণ করি, তখন তার সাথে এই যে এফের সাথে একটা স্মরণ গুণ হচ্ছে। স্মরণ মানে কি? স্মরণ মানে একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব। সেই দূরত্ব মানে কি? সেটাও কিন্তু এল দিয়ে একটা গুণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু হয়ে যাবে সেটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এভাবেই আমাদের ধীরে ধীরে বেসিক যে ফর্মুলাগুলো আছে, সেই বেসিক ফর্মুলাগুলো থেকে এই মাত্রা নির্ধারণ করতে হবে। এর আগে আমরা দেখেছি মাত্রা নির্ধারণ করা, তবু আমি আরেকবার বলে দিলাম সুবিধার জন্য। তো এই হলো ওয়ার্ক আমাদের। তো ওয়ার্ক কিন্তু নেগেটিভও হতে পারে, এটাও আপনাদের মনে রাখতে হবে। আবার এমনও ওয়ার্ক রয়েছে যে ওয়ার্কে কোনো রকম কার্য থাকে না। যেমন উদাহরণ কি? যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, আমরা একটু আগে বললাম ওয়ার্ক ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। যখন থিটার মান 90 ডিগ্রি, তখন তো কস থিটার মান 0, তাহলে কোনো রকম কাজ হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো কার্যহীন পদ। তো এক্সাম্পল কি? যদি আপনি একটি
পাথরকে দড়িতে বেঁধে ঘোরান, তাহলে সেই যে পাথরটা সেন্টারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে কার্য শূন্য হয়। আপনি সুটকেস নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, তখনও কিন্তু কোনো রকম আপনার কার্য হয় না, কারণ সুটকেসের সাথে কোণ কত থাকে, অ্যাঙ্গেল কত থাকে, বলের অ্যাঙ্গেল কত থাকে, 90 ডিগ্রি। তো সেহেতু কিন্তু কোনো রকম এখানে কার্য হয় না। সুটকেসের সাথে নয়, স্মরণের সাথে বলের যে অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেহেতু এটাকে আমরা বলবো কার্যহীন বল। আবার থিটার মান যখন মাইনাস হয়ে যাবে, কস থিটার মান যখন মাইনাস হয়ে যাবে, তখন আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক কার্য। ধরুন আপনি হচ্ছে ভূমির মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কোনো একটা কার্য করছেন, তখন অবশ্যই সেটা কিন্তু একটা ঋণাত্মক কার্য হিসেবে আমরা ধরবো। বা প্রযুক্ত বলের বিপরীত দিকে আপনি ধরুন বল প্রয়োগ করছেন এইদিকে, তবু কার্য হচ্ছে এইদিকে, স্মরণ হচ্ছে এইদিকে, তখন অবশ্যই এটা নেগেটিভ হবে। আর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যেটা বললাম সেটাও প্রযোজ্য, কারণ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে আপনি যদি এইদিকে বল প্রয়োগ করেন, যদি আপনার এইদিকে কোনো রকম ক্রিয়া হয়, তখন কিন্তু অবশ্যই সেটা নেগেটিভ হবে। তো এই হচ্ছে কার্য থেকে মোটামুটি এগুলো মনে রাখতে হবে, স্পেশালি এই সূত্রটা এবং কার্যের এসআই ইউনিট জুল, এটা মনে রাখতে হবে। এফএস কস থিটা একেবারেই ভুলবেন না। কার্য কিন্তু একটি স্কেলার রাশি, এর কোনো রকম দিকের প্রয়োজন হয় না। আর কার্য তাহলে ঋণাত্মক, ধনাত্মক এবং শূন্য, এই তিনটে কিন্তু হতে পারে। নেক্সট আমরা দেখব শক্তি। শক্তি কি? এক কথায় বলতে গেলে কার্য করার যে সামর্থ্য, সেটাকে আমরা শক্তি বলি। ক্ষমতা আমরা একটু পরে দেখছি, তার আগে শক্তিটা দেখে নিই। এনার্জি কি? এনার্জি কিন্তু কার্য করার হারকেই বা সামর্থ্যকেই শক্তি বলে। শক্তিরও একক কিন্তু কার্যের এককের সমান, এটা জুল। এবার দেখুন শক্তি সংরক্ষণ সূত্র রয়েছে। শক্তি সংরক্ষণ সূত্রে বলা হয় যে এখানে কোনো রকমভাবে একটা নির্দিষ্ট বদ্ধ ক্রিয়ার মধ্যে কোনো শক্তির অপচয় ঘটে না। যদি সেই শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত ঘটে, তবুও সেই শক্তির পরিবর্তন ঘটে না, কমে যায় না বা বেড়ে যায় না। সেই শক্তি কিন্তু এই যে পৃথিবীতে ধ্রুবক থাকে, এটা কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। তেমনই কিন্তু এরকম অনেক এক্সাম্পল রয়েছে, পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে। বলা হতে পারে যে টারবাইন এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তো এখানে মেকানিক্যাল শক্তি, ওই যে জলের ফোর্সটা ঘুরছে, মেকানিক্যাল শক্তি, তার থেকে কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে ইলেকট্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। বৈদ্যুতিক বাল্ব কীরকম? বৈদ্যুতিক বাল্বে ইলেকট্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার দেখুন সোলার সেলে সূর্যের আলো তাপটা পড়ছে, তো তাপ শক্তি সেটা কিন্তু ইলেকট্রিক বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এইগুলো খুবই ইজি, আপনারা নিজেরাই নিজেদের কমন সেন্স থেকে করতে পারবেন, এটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। শক্তিও কিন্তু এর একক জুল, আর এটাও একটি স্কেলার কোয়ান্টিটি, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তো শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আপনারা জানেন যে শক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়, ক্লাস 9-10 পড়ে এসেছেন। একটা হচ্ছে স্থিতিশক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। তো এই যে স্থিতিশক্তি, আমরা এটাকে কি বলে জানি? এম এর ফর্মুলা কি? mgh। এখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, আর এইচ হচ্ছে উচ্চতা। যদি বলা হয় একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে 1 কিমি ওপরে অবস্থিত, 1 কিমি ওপরে অবস্থিত, এবং এর ভর হচ্ছে 1 কেজি, এবং যদি বলে দেওয়া হয় জি এর মান 9.8 নিউটন, তাহলে এই বস্তুর স্থিতিশক্তি কত? তাহলে তিনটের গুণ করে দিলেই হয়ে গেল। এম এর জায়গায় 1 বসাবো, জি এর জায়গায় 9.8 বসাবো, আর এইচের জায়গায় এখানে আমরা 1 বসাবো। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হয়ে গেল এখানে 9.8, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো এইভাবেই মান বার করতে হয়। আর গতিশক্তির ক্ষেত্রে ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। আমি ফর্মুলা লাস্টে অ্যাড করে দিয়েছি, তবু আমি এখানে বলে দিচ্ছি, গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে বস্তুর ভর, আর ভি হচ্ছে বস্তুর বেগ। কোনো বস্তু যদি চলমান থাকে, যদি কোনো বস্তু চলমান থাকে, তখন কিন্তু সেই বস্তুর মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। যেমন ধরুন আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন 10 কিমি পার আওয়ার বেগে, আর আপনার ভর হচ্ছে 50 কেজি, তখন আপনার গতিশক্তি কত? হাফ ইন্টু 50, এম এর ভার 50 আর ভি স্কোয়ার কত? 100, তাহলে 2 25, 250, এটাই কিন্তু আপনার গতিশক্তি, মনে রাখতে হবে 250। আর মনে রাখবেন সবসময় গতিশক্তি এবং স্থিতিশক্তি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি
তার সাথে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু সবসময় ধ্রুবক থাকবে, মানে তাদের যে যোগফল সেটা মেকানিক্যাল এনার্জির ক্ষেত্রে ধ্রুবক থাকবে। নেক্সট পাওয়ার। পাওয়ার কি? সিম্পল অর্থে বলতে গেলে কার্য করার হারকেই ক্ষমতা বলে। তাহলে কার্য করার হার, ধরুন বেগের হার, বেগ পরিবর্তনের হার, সেক্ষেত্রে আমরা টি দ্বারা ভাগ করেছিলাম বি মাইনাস ইউ বাই টি। তেমনই আমরা পাওয়ার অর্থাৎ কার্য করার হারকে আমরা বলবো ক্ষমতা, তো কার্যকেও আমরা এখানে টি দ্বারা ভাগ করব। কার্য আমরা একটু আগে কী বলেছিলাম, এফ এস কস থিটা, তো এফ এস কস থিটা এবং তার যে ইউনিট বা একক সেটা আমরা কি বলেছিলাম, ইউনিট দেখুন এখানে রয়েছে জুল, তাহলে জুলকে আমরা টি দ্বারা ভাগ করব। টি মানে কি? সময়। সময় দ্বারা ভাগ করি যদি আমরা, তাহলে জুল বাই সেকেন্ড অ্যান্সার হবে। এটাই কিন্তু তাহলে কার্যের এসআই একক, মনে রাখতে হবে। আবার এর এসআই একককে আমরা অনেক সময় কিন্তু ওয়াটও বলে থাকি। ক্ষমতার এসআই একককে আমরা ওয়াটও বলে থাকি। তাহলে আমরা এটাকে বলতে পারি ওয়াট অথবা জুল পার সেকেন্ড। এটা কিন্তু একটি স্কেলার রাশি। এখানে মনে রাখবেন যে 1 ওয়াট আওয়ার সমান 3600 জুল, আর 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। অ্যাকচুয়ালি দেখুন এখানে 3600 জুল, তো 3600, আর কিলোওয়াট মানে কি? কিলো কথার অর্থ 10⁻³ বা 1000 দিয়ে গুণ 10⁻³। এবার এই পয়েন্টটা এই পাশে সরিয়ে এনেছে এত দূর, তাহলে আরও 3টে জিরো এক্সট্রা হয়ে গেল, তাহলে 10⁻⁶ সেটা 6 করে দিয়েছে। একই ব্যাপার 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁻6 জুল, অথবা আপনি এটাও লিখতে পারেন 3600 ইন্টু 1000 জুল, আর 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু 3600 জুল। আর এখানে 1 হর্স পাওয়ার সম্পর্কে বলা রয়েছে। হর্স পাওয়ার কিন্তু প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে, গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো মনে রাখবেন 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। 746 ওয়াট ইকুয়াল টু 1 হর্স পাওয়ার। পরীক্ষায় এরকমও কোশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আসে যে ধরুন কোনো একটা বাল্ব 60 ওয়াটের বাল্ব, কোনো একটা 60 ওয়াটের বাল্ব 1 ঘন্টা ধরে জ্বললো এবং সেটা সামথিং কত সে ক্ষমতা প্রয়োগ করছে বা তার যে শক্তি ব্যয় করছে কতটা, সেটা তখন কিন্তু আমাদের যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো গুণ করে দিলে তার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি যেটা বললাম সেখানে 60 ইন্টু 1 হবে, ততটাই কিন্তু তারা বা ততটাই সেই ওয়াটই কিন্তু তারা ব্যয় করছে। তো এইভাবেই কিন্তু অ্যান্সার আমাদের বার করতে হবে। এরকম কিন্তু থাকবে আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে থাকবে, ডব্লিউবিপিতে থাকবে, ডব্লিউবিপি এসআইতে থাকবে সায়েন্স থেকে। নেক্সট আমরা দেখব গ্রাভিটেশন। দেখুন গ্রাভিটেশন কিন্তু খুবই একটি জটিল চ্যাপ্টার, কিন্তু আমি আপনাদের যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের এই গ্রাভিটেশন সম্পর্কে অন্তত কোনো রকম অসুবিধা না হয়, অন্তত পরীক্ষায় আপনারা যাতে ঠিকভাবে অ্যাটেম্প্ট করতে পারেন। দেখুন গ্র্যাভিটেশন হচ্ছে এভরিবডি ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্টস আদার বডি বাই দ্য ফোর্স কল ফোর্স অফ গ্র্যাভিটেশন। প্রত্যেকটা বস্তু পৃথিবীতে ইউনিভার্সে একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে, আর এটাকেই কিন্তু বলা হয় গ্র্যাভিটেশন শক্তি। এই শক্তিটাকেই বলা হয় গ্র্যাভিটেশন শক্তি। তো এই যে গ্র্যাভিটেশন শক্তি, এর কাজ কি? প্রথমে নিউটন কিন্তু এই গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন। আর গ্র্যাভিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যে কিন্তু পার্থক্য নেই। এই জি যা মনে করতে পারেন এ তাই, কিন্তু এই যে এ বা অ্যাক্সেলারেশন কখন এটা গ্র্যাভিটি হিসেবে কাজ করবে? তখনই এটা গ্র্যাভিটি হিসেবে কাজ করবে যখন এটা কোনো বস্তু ওপর থেকে নিচে পড়বে, তখন কিন্তু এটা গ্র্যাভিটি হিসেবে কাজ করবে। ভূপৃষ্ঠের দিকে যখন পতিত হবে তখন এটাকে গ্র্যাভিটি হিসেবে কাজ করবে, বা আমরা এটাকে গ্র্যাভিটি বলে জানবো। আমি কিন্তু এখানে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করছি না, অন্তত পরীক্ষার জন্য যতটা ইউজ করতে হবে, পরীক্ষার জন্য যতটা আমাদের বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ততটাই কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। এখানে আমি গ্র্যাভিটি যদি আলোচনা করতে যাই, ক্লাস 11-এর বইতে গ্র্যাভিটি দেখবেন কতটা রয়েছে, মানে আপনি আন্দাজ করতে পারবেন না আপনি যদি সায়েন্স স্টুডেন্ট না হয়ে থাকেন যে গ্র্যাভিটি এই গ্র্যাভিটি ওই। মাত্র সায়েন্স স্টুডেন্টরা তারা বুঝতে পারবে যে গ্র্যাভিটি সম্পর্কে আমরা কত কিছু জানতে পারি। তো আমরা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে যতটা সহজভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করছি এইরকম বিভিন্ন রকম গল্পের ছলে। তো এই দেখুন এই যে অ্যাক্সেলারেশান, এটাকেই আমরা বলবো গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশান ধরুন ওপর থেকে নিচের দিকে কোনো একটা বস্তু পড়ছে, সে তো অবশ্যই একটি নির্দিষ্ট ত্বরণ নিয়ে পড়ছে, সেই ত্বরণটাকে আমরা কিন্তু বলবো এই যে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সাধারণত এই যে জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এটা কিন্তু বেগ নয়, মিটার পার সেকেন্ড হলে এটা বেগ প্রকাশ করতো, কিন্তু এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার সম্ভবত দেওয়া রয়েছে, এখানে খুব ছোটো তো বোঝা যাচ্ছে না, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানটায়। তো মনে রাখবেন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে গ্র্যাভিটির এসআই ইউনিট। এবার যখন এটা সিজিএস ইউনিট হয়ে যাবে তখন কিন্তু হবে এটা 981 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অবশ্যই সেকেন্ড স্কোয়ার হবে। তো মনে রাখতে হবে এগুলো, সরি সেমি পার সেকেন্ড স্কোয়ার, মনে রাখতে হবে এগুলো, সেমি পার সেকেন্ড স্কোয়ার এসআইতে মিটার এবং সিজিএসে সেন্টিমিটার। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া রয়েছে, এসকেপ ভেলোসিটি। ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রিভিয়াস ইয়ার্সে জিজ্ঞাসা করা হয়েছে যে এসকেপ ভেলোসিটি পৃথিবীতে অন্তত কত। এবার বলি এসকেপ ভেলোসিটি ব্যাপারটা কী। ধরুন আপনি কোনো একটা বস্তুকে পৃথিবীর ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আকাশের দিকে ছুঁড়ে ফেললেন, যদি সেই ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আকাশের দিকে যে বস্তুকে ছুঁড়ে ফেললেন সেই বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বা বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, তখন সেই যে বেগে বা সেই যে স্পিডে আপনি সেটাকে ছুঁড়েছেন সেই স্পিডটাকে আমরা বলবো এসকেপ ভেলোসিটি। আমার অ্যাকচুয়ালি এটার বাংলা টার্মটা খেয়াল নেই, অনেক দিন আমি আগে বাংলা টার্ম পড়েছিলাম, প্রায় 6-7 বছর আগে, তো সে আমার খেয়াল নেই, কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এসকেপ ভেলোসিটি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছুড়ে দিলে সেই বস্তু যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে চলে যায় তাহলে সেটাকে বলা হবে, সেই যে স্পিডে চলে হবে সেটাকে বলা হবে এসকেপ ভেলোসিটি। ভূপৃষ্ঠে এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। এখানে কিন্তু মিটার বলে গুলিয়ে ফেলবেন না, যেহেতু সেকেন্ড রয়েছে একবারেই গুলিয়ে ফেলবেন না, 11.2 কিমি পার সেকেন্ড। তেমনই মুনের সারফেসে বা চাঁদের সারফেসে ওখানে তো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেকটাই কম, কারণ তার জন্যই ওখানে বায়ুমণ্ডল নেই, সেখানেই সেই জন্যই ওখানে কোনো রকম গ্যাস নেই, গ্যাস স্টে করতে পারে না ওই গ্র্যাভিটেশনাল ফোর্স কম থাকার কারণে। তো সেই জন্য এখানে এই এসকেপ ভেলোসিটির কারণে না থাকার কারণে, কম থাকার কারণে এখানে অ্যাটমসফিয়ার থাকতে পারে না। তো চাঁদের এসকেপ ভেলোসিটি কত, এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, 2.4 কিমি পার সেকেন্ড। ভূপৃষ্ঠে এসকেপ ভেলোসিটি 11.2 কিমি পার সেকেন্ড, চাঁদে এসকেপ ভেলোসিটি 2.4 কিমি পার সেকেন্ড, মনে রাখতে হবে। এবার দেখুন জি এর যে মান কোথায় কোথায় ভ্যারি করে, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এবং ডব্লিউবিসিএস মেন্সেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো বলে দিই, যে অঞ্চলে দেখুন পৃথিবীর, আমরা বলে থাকি যে পৃথিবী এরকম গোল, পৃথিবী এরকম গোল, কিন্তু অ্যাকচুয়ালি না, আমাদের পোলের দিকে পৃথিবী কিন্তু এরকম এতটা চ্যাপ্টা, আর নিরক্ষরেখার কাছে এই পৃথিবী কিন্তু এই গোল। তার মানে কি, তার এই ধরুন পৃথিবীর সেন্টার ধরুন, তার অর্থ হচ্ছে এই যে পোলার রিজিয়ানে বা পোলের কাছে পৃথিবীর সেন্টার থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কিন্তু তুলনামূলক কম এই যে নিরক্ষরেখা থেকে এইখান থেকে, কারণ এটা তো চ্যাপ্টা, এই যে এক্সট্রা অংশটা তো থাকছে না, এখানে যে এক্সট্রা অংশটা রয়েছে এটা কিন্তু এখানে থাকছে না। তো সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ভূপৃষ্ঠের একেবারে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা অনেকটা বেশি, অর্থাৎ গভীরতা অনেক বেশি নিরক্ষীয় অঞ্চলে, আর মেরু অঞ্চলে গভীরতা তুলনামূলক কম। এবার বলি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি, এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অথবা পোলার অঞ্চল যাই বলুন না কেন, যেখানেই এটা পসিবল হবে সেই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করবে। এবার বলি কন্ডিশানটা কি। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি সবসময় মনে রাখবেন বাড়বে যখন উচ্চতা কমবে, যখন গভীরতা কমবে বা উচ্চতা কমবে তখনই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়বে, আর যখন উচ্চতা বা গভীরতা বাড়বে তখন কিন্তু এটা কমে যাবে। তো তেমনই মানে দেখুন জি ইজ ম্যাক্সিমাম অ্যাট পোলার রিজিয়নে দেখুন ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে এটার গভীরতা তুলনামূলক কম নিরক্ষীয় অঞ্চলের থেকে, তো সেহেতু এখানে জি কিন্তু সবচেয়ে বেশি, জি এর মান সবচেয়ে বেশি এখানে অনুভূত হয়। জি এর মান মিনিমামে ইনইকুয়েটার বা নিরক্ষীয় অঞ্চলে, তার কারণ এখানে দূরত্বটা বেশি, সেন্টার থেকে ভূপৃষ্ঠের দূরত্বটা বেশি, তো সেই জন্য। আর মনে রাখবেন জি বা এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কিন্তু সবসময় কমে যায় রোটেশন অফ আর্থের কারণে, পৃথিবী যে ঘুরছে তার কারণে কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশন এটা কমে যায়। এখানে আরও তথ্য বলছে জি ডিক্রিজেস ইফ অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ ইনক্রিজ অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ, অর্থাৎ কৌণিক যে গতি সেটা যদি ইনক্রিজ করে এবং তার সাথে অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ ডিক্রিজ করে। আর এখানে আরও তথ্য বলা রয়েছে দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য মুন ইজ 1/6। তো
চাঁদের যে গ্র্যাভিটি সেটা কিন্তু 1/6, পৃথিবীর যে গ্র্যাভিটি তার 1/6। তো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন আসে গ্র্যাভিটি থেকে। স্পেশালি জি এর মান কোথায় বেশি কোথায় কম এখান থেকে কোশ্চেন আসে, এসকেপ ভেলোসিটি থেকে কোশ্চেন আসে। আর পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে চাঁদে কেন অ্যাটমসফিয়ার নেই, তার কারণ চাঁদে এসকেপ ভেলোসিটি খুবই কম এবং চাঁদে গ্র্যাভিটেশনাল ফোর্স খুবই কম, প্রায় নেই বললেই চলে। তো সেই জন্যই কিন্তু চাঁদে কোনো রকম অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সেটা স্টে করতে পারে না। খুব ইজি গ্র্যাভিটেশন। নেক্সট আমরা কি দেখব, আগে পেজটা ক্লিয়ার করে দিই, তারপরে আমরা দেখব স্যাটেলাইট। স্যাটেলাইট আমাদের মনে রাখতে হবে, তবে এই স্যাটেলাইটে আমার মনে হয় না যে এখান থেকে একটি বা দুটির বেশি কোশ্চেন আসতে পারে এই যে স্লাইডটা থেকে। তার কারণ স্যাটেলাইট থেকে যে কোশ্চেনগুলো আসবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস আসবে। এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বেস স্যাটেলাইট থেকে কোশ্চেন আসবে। আর আমার রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা কোশ্চেনই কমন পাবেন। তো রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। আমি আজকে পাবলিশ করতে পারিনি কোনো একটা কারণে, গতকালও কিন্তু পাবলিশ করতে পারিনি, আবার নেক্সট দিন থেকে পাবলিশ করব। তবে স্যাটেলাইট সম্পর্কে একটু তথ্য জেনে নিন। স্যাটেলাইট হচ্ছে একটা আর্টিফিশিয়াল বা একটা কৃত্রিম বস্তু যেটা পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবীর সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদেরকে। তো এটাকেই আমরা বলবো স্যাটেলাইট। তো চাঁদ কিন্তু আমাদের একটা ন্যাচারাল স্যাটেলাইট। ন্যাচারাল স্যাটেলাইট কথা অর্থ কি, প্রাকৃতিক, কোনো রকমভাবে কৃত্রিম নয়, প্রাকৃতিক একটি উপগ্রহ। চাঁদ পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ। তো মুন ইজ এ ন্যাচারাল স্যাটেলাইট, যেখানে ইনস্যাট বি হলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ আর্থ। পৃথিবীর আর্টিফিশিয়াল স্যাটেলাইটের একটা নাম হচ্ছে ইনস্যাট বি। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, এসএসসির জন্য ইম্পর্টেন্ট, তবে ডব্লিউবিসি সার্চ চ্যানেল কম। দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ স্যাটেলাইট রিভলভিং নিয়ার দ্য সারফেস। পৃথিবীর সারফেসের কাছে এই যে স্যাটেলাইটের যে রেভলিউশন সেটা কতক্ষণ লাগে, 1 ঘন্টা 24 মিনিট বা 34 মিনিট। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিও স্টেশনারি স্যাটেলাইট। তো জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমি উচ্চতায় এই স্যাটেলাইট ঘোরে। আর টাইম পিরিয়ড কত এই জিও স্টেশনারি স্যাটেলাইটের, 24 ঘন্টা, একবার রোটেশনের জন্য 24 ঘন্টা। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের যে আর্থ সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তার ফলে সমস্ত যে অবজেক্ট সান বা অন্যান্য যে গ্রহ সেগুলো আমাদের মনে হয় যে সেগুলো পূর্ব দিকে উঠছে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত আছে। তার কারণ আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে আমাদের আর্থ ঘোরে, তার ফলে আমাদের মনে হয় যে সান, তারপর অন্যান্য চাঁদ, এগুলো আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। আর এখানে আরও জিও সিনক্রোনাস স্যাটেলাইট রয়েছে। আমি যেটা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে, তবে এখানে পোলার স্যাটেলাইটের স্পিডটা দেখে নিন আর এর কাজটা দেখে নিন। এর কাজ কি, জিও স্টেশনের স্যাটেলাইটের কাজ টেলিকাস্ট করা, টিভি প্রোগ্রাম টেলিকাস্ট করা, বিভিন্ন নিউজ টেলিকাস্ট করা, ওয়েদার ফোরকাস্টিং করা, এগুলো কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইটের কাজ। পোলার স্যাটেলাইট এর রিভলভিং স্পিড 800 কিমি, পোলার অরবিটে 800 কিমি উচ্চতায়, এবং টাইম পিরিয়ড অফ দিস স্যাটেলাইট ইস 84 মিনিট। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখানে আর একটা তথ্য আমি বলে দিই, আপনারা চায় বাগান টাইম জোনের কথা শুনেছেন, যেটা আমি জিওগ্রাফিতে আলোচনা করেছি। দেখুন চায় বাগান টাইম জোন, ধরুন ভারতের ম্যাপ এত বড়, এত বিস্তৃত, ভারতের কতটা ল্যাটিটিউড লঙ্গিটিউড কভার করেছে ভারতের এই ধরুন ম্যাপ। তো এই পাশে রয়েছে অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টে রয়েছে অরুণাচল প্রদেশের দিকে গুজরাট, মহারাষ্ট্র রয়েছে। দেখুন আমি একটু আগেই বললাম পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তার ফলে সূর্য কিন্তু এই পূর্ব দিকে আগে ওঠে। সূর্য পূর্ব দিকে, ধরুন 6টার সময় এখানে সূর্যের যে তেজ, এখানে হয়তো 6টার সময় অন্ধকার। সকাল এখানে 8টার সময়, এখানে সকাল 6টার সময় যেটা হচ্ছে সেটা এখানে সকাল 8টার সময়, অ্যারাউন্ড 2 আওয়ার্সের ডিফারেন্স থাকে। তো সেই জন্য এই অরুণাচল প্রদেশে তাড়াতাড়ি এখানে কাজে যাওয়ার জন্য এবং বিভিন্ন রকম ইলেকট্রিসিটি, বিভিন্ন রকম সুবিধার জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এখানে কিন্তু চায় বাগান টাইম জোন বা নর্থ ইস্টার আলাদা টাইম জোনের কথা বলা হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট এখানে রাজি হয়নি। তার কারণ সেপারেট টাইম জোন থাকলে বিভিন্ন রকম প্রবলেম হয়। তো এই জন্যই কিন্তু এখানে চায় বাগান টাইম জোনের কথা আমি তুলে ধরলাম, তার কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। চায় বাগান টাইম জোন থেকে এর আগেও বহু পরীক্ষায় বহুবার কোশ্চেন এসেছে। তো আমি এখানে যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তার ফলে পূর্ব থেকে পশ্চিম দিকে সমস্ত অবজেক্টগুলো শো হয়, তো সেহেতু আমি বলে দিলাম। তো আমি একটা কোশ্চেন বলি, কোন বস্তু, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, কোন বস্তু কোনো রকম আলো বিকিরণ করে না, যেটাকে আমরা ইংলিশে বলি লুমিনাস অবজেক্ট। এক্সাম্পল
হিসেবে যেমন ধরুন চাঁদ, চাঁদ কিন্তু একটি লুমিনাস অবজেক্ট নয়। চাঁদ সূর্যের থেকে অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি বলতে গেলে চাঁদ অবশ্যই লুমিনাস অবজেক্ট, কারণ সূর্যের থেকে আলোটা শোষণ করে সেটা অন্যান্য আমাদের পৃথিবীতে পাঠায়, অবশ্যই ইনডিরেক্টলি। কিন্তু যদি অপশান থেকে সূর্য, চাঁদ, এই দুটো যদি অপশান থাকে তখন কিন্তু চাঁদকে আমরা লুমিনাস অবজেক্ট বলতে পারবো না। আবার কোনো গ্রহের সাথে যদি তুলনা করা হয়, যেমন ধরুন মুন যদি অপশান দেওয়া হলো, পৃথিবী অপশান দেওয়া হলো, সূর্য অপশান দেওয়া হলো, তাহলে কিন্তু এখানে পৃথিবী হবে লুমিনাস অবজেক্ট নয়, বাকিগুলো কিন্তু লুমিনাস অবজেক্ট। এটা একটু মনে রাখবেন, মাথায় রাখবেন, যে বস্তু থেকে কোনো রকম আলো বিকিরিত হয় না সেটাকে আমরা বলবো লুমিনাস অবজেক্ট। যদি কোনো রকম গ্রহ অপশান দেওয়া থাকে তখন কিন্তু লুমিনাস অবজেক্ট সেই গ্রহ হবেই না, হবে না, হবেই বলে পেলাম, হবে না, সেই গ্রহ হবে না। নেক্সট দেখুন, নেক্সট চলে আসবো আমরা অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স এটা আমাদের এখানে খুবই ছোট্টভাবে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের এত কম জানলে হবে না নিউক্লিয়ার ফিজিক্স এবং অ্যাটমিক সম্পর্কে। তো এখানে দেখুন, এখানে ফ্লুওরেসেন্স সম্পর্কে বলা রয়েছে, ক্যাথোড রে থেকে ফ্লুওরেন্স তৈরি হয়, ভেলোসিটি রেঞ্জিং 1/30 টু 1/10। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ডব্লিউবিসির জন্য, এগুলো ডিফেন্সের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন, এই যে এখানে দেওয়া রয়েছে এক্স রে, এগুলো আমি আলোচনা করিনি, তারপর বাকিগুলো আমি ধীরে ধীরে আলোচনা করছি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আমরা একটু পরে আসছি। তো প্রথমে এখানে দেখুন এক্স রে। এক্স রে কি? এক্স রে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমি একবার এক্সাম্পল দেখিয়ে দিই, এখানে আমি এনেছিলাম স্লাইডটা। দেখুন, ওয়েভের মধ্যে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এছাড়াও মেকানিক্যাল ওয়েভ রয়েছে। মেকানিক্যাল ওয়েভের মধ্যে রয়েছে লংগিটিউডাল ওয়েভস, ট্রান্সভার্স ওয়েভ, আর একটা রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মধ্যে কোনগুলো পড়ে? মেকানিক্যাল, এখানে দেখুন গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রে, শর্ট রেডিও ওয়েভস, লং রেডিও ওয়েভস, এগুলো কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি ইলেকট্রোম্যাগনেটিক। আর এগুলো কিন্তু শূন্য মাধ্যমে বা ভ্যাকুয়াম মিডিয়ামের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে। তেমনই কিন্তু এই যে এক্স রে, এর রেঞ্জ মনে রাখতে হবে 0.1 থেকে 100 আর্মস্ট্রং। আর্মস্ট্রংয়ের মান কত আমি স্লাইডে দেখিয়ে দিই, স্লাইডে আমি এনেছি, দেখুন। আচ্ছা, কোথায়? এই যে, আচ্ছা এখানে দেওয়া নেই, আমি নিজেই বলে দিচ্ছি। কোথায় গেল? স্লাইডটা খুঁজে পাচ্ছি না, ওয়েট এ সেকেন্ড। এই যে এখানে বলা হয়েছে এক্স রে এর মান হচ্ছে 0.1 আর্মস্ট্রং থেকে 100 আর্মস্ট্রং, এর অর্থ 10 মিটার, 10 মিটার, এবং সেমিতে করলে সেটা 10⁻8 সেমি হয়ে যাবে। তো 1 আর্মস্ট্রং সমান 10⁻10 মিটার এবং 10⁻8 সেন্টিমিটার। তো এটা এর রেঞ্জ। আর এই এক্সরে কে আবিষ্কার করেন? প্রথম এক্সরে আবিষ্কার করেন বিজ্ঞানী রনজেন প্রথম এক্সরে আবিষ্কার করেন। আর এক্সরে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট রয়েছে। এক্সরে কোথায় ইউজ করা হয়? মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, ধরুন কারোর হাড় ভেঙে গেছে, সেই হাড়টা কোথায় ভেঙেছে, কীভাবে ভেঙেছে সেটা জোড়া লাগানোর জন্য, জানার জন্য এক্সরে ইউজ করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ে এক্সরে ইউজ করা হয়, বিভিন্ন রকম ক্ষেত্রে এক্সরে ইউজ করা হয়, সায়েন্টিফিক ওয়ার্কে ইউজ করা হয়, কাস্টম ডিপার্টমেন্টে এটা ইউজ করা হয়ে থাকে, ম্যাটেরিয়াল কোথায় লুকোনো রয়েছে সেটা খুঁজে পাওয়ার জন্য। তো এখানে আরও রেডিও অ্যাক্টিভিটি বলে রয়েছে। তো রেডিও অ্যাক্টিভিটি আগে বলে দিই। রেডিও অ্যাক্টিভিটি যখন বলছি, এখানে বাকিটা আমি যেটা বাকি থেকে যাবে সেটা আমি বলে দিচ্ছি, একটু পরে আলাদা করে বলে দেবো। তো রেডিও অ্যাক্টিভিটি কী? রেডিও অ্যাক্টিভিটি কিন্তু প্রথম ডিসকভার করা হয় হেনরি বেকারেলের দ্বারা। হেনরি বেকারেল প্রথম রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেন এবং মাদাম কুরি, পিয়ের কুরি এরাও কিন্তু সাথ দিয়েছিলেন। মাদাম কুরি, পিয়ের কুরি এরা রেডিয়াম এবং থোরিয়াম আবিষ্কার করেছিলেন, আর ইউরেনিয়াম আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। তো এরাই কিন্তু রেডিও অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি স্রষ্টা বলতে পারেন এক কথায়। তো এই যে রেডিও অ্যাক্টিভিটিকে স্পেশাল যে দুটো ভাগ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন কথার অর্থ হচ্ছে নিউক্লিয় বিভাজন, আর নিউক্লিয়ার ফিউশন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। যখন একাধিক হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে সংযোজন ঘটে এবং তার ফলে একটি হিলিয়াম কণা তৈরি হয় বা হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয়, তখন কিন্তু আমরা সেটাকে বলবো নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনে যে উৎপন্ন এনার্জি সেটা নিউক্লিয়ার ফিশনের থেকে তুলনামূলক অনেক বেশি হয়। এখানে আরও তথ্য বলছে, দেখুন হাইড্রোজেন বোম এটা কিন্তু নিউক্লিয়ার ফিউশন বা
নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমেই তৈরি হয়েছে। এখানে নিউক্লিয়ার ফিশন বলেছে, অ্যাটম বোম ইজ বেসড অন নিউক্লিয়ার ফিশন। অ্যাটম বোম নিউক্লিয়ার ফিশনের দ্বারা বেস করে তৈরি হয়েছে এবং ইউরেনিয়াম 235 এটা কিন্তু ভেঙে, অর্থাৎ এর কণাগুলোকে ভেঙে ভাঙা হয়, এটাকেই এভাবেই কিন্তু নিউক্লিয়ার বিভাজন করার মাধ্যমে নিউক্লিয় বিভাজনের সৃষ্টি হয়। এখান থেকে কী কোশ্চেন আসতে পারে, জিজ্ঞাসা করা হবে অ্যাটম বোম একটি নিউক্লিয়ার ফিশন না নিউক্লিয়ার ফিউশন, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অ্যাটম বোম নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন, আর হাইড্রোজেন বোম এটা আবার নিউক্লিয়ার ফিউশন। তো হাইড্রোজেন বোমের যে পাওয়ার সেটা কিন্তু অ্যাটম বোমের থেকে অনেক বেশি। এখানে কিন্তু এই বিভাজনগুলো কমপ্লিট করতে গেলে একটা নিউক্লিয়ার রিয়াক্টারের প্রয়োজন হয়। এই রিয়াক্টারে হার্ড ওয়াটার ইউজ করা হয়, হেভি ওয়াটার ইউজ করা হয়, তার সাথে গ্রাফাইট, বেরিলিয়াম অক্সাইড এগুলো ইউজ করা হয়। তো এখানে হেভি ওয়াটার কাকে বলা হয়? হেভি ওয়াটার বলা হয় D2O বা ডয়টেরিয়াম অক্সাইড, এটাকে বলা হয় হেভি ওয়াটার। আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। ইউজ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেখুন, টু প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম দ্য এনার্জি রিলিজ ডিউরিং ফিশন। দেখুন অ্যাকচুয়ালি যে নিউক্লিয়ার এনার্জি সেটাকে যদি সংরক্ষণ করা যায়, আমাদের সারা বছরের বলতে গেলে একেবারে এনার্জি, সারা ভারতবর্ষে সারা বছরের এনার্জি জোগাড় করা যাবে। কিন্তু ম্যাক্সিমাম নিউক্লিয়ার রিঅ্যাকশন গত বছর প্রবাবলি জাপান করেছিল মাত্র 20 সেকেন্ডের জন্যে, তার বেশি এটা স্টে করেনি। যে শক্তি, সে যে এনার্জি, সেটা 20 সেকেন্ডের বেশি স্টে করতে পারেনি। তারপর আলাদা বলছে দেখুন, টু প্রডিউস ডিফারেন্ট আইসোটোপ, আলাদা আলাদা আইসোটোপ তৈরি করার ক্ষেত্রে দিস ক্যান বি ইউজ মেডিকেল, ফিজিক্যাল এবং এগ্রিকালচারাল সায়েন্সের ক্ষেত্রে এটা ইউজ করার ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর এটা সাধারণত ইউজ করা হয়ে থাকে। তো এখানে তো দেওয়া নেই যে একটু আগে যেটা বলছিলাম আলফা, বিটা, গামা, তো আমি নিজেই বলে দিচ্ছি আলফা, বিটা এবং গামার ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়, বা আলফা, বিটা এবং গামার ক্ষেত্রে আমাদের কিভাবে যে অঙ্কগুলো জিজ্ঞাসা করা হতে পারে। তো দেখুন, আলফা, বিটা, গামা এই তিনটের বিঘটনের সূত্র থেকে বা এর ডিসইন্টিগ্রেশন ল থেকে কিন্তু আমাদের পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। তো এই সূত্রটা আমাদের আলোচনা করার আগে আমি একটু ছোট্ট করে আলফা, বিটা এবং গামা এই যে কণা বা এই যে রশ্মি, এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিতে চাই। তো সব সময় মনে রাখবেন, আলফা কণার আধান সবসময় পজিটিভ, আলফা কণার আধান সবসময় পজিটিভ হবে। এটা একটি ধনাত্মক কণা, যার অর্থ কি, এটা অবশ্যই একটি প্রোটনের ন্যায় আচরণ করবে। কিন্তু আলফা কণার যে ভর, মাস অফ আলফা কণা, সেটা কিন্তু 4টে প্রোটনের সমান। মাস অফ আলফা সেটা 4টে প্রোটনের সমান। 4টে প্রোটনের সমান অর্থ কি, আমরা 4টে প্রোটনের সমান ভর হলে সেটাকে আমরা কী বলে চিহ্নিত করতে পারি? He4, কারণ ভর সংখ্যা 4 আর 2 এদিকে হবে। হিলিয়ামের কত? 2টি প্রোটন 2টি নিউট্রনের সমন্বয়ে গঠিত, এই যে নিউক্লিয়াস, তো অবশ্যই 2, 4টি প্রোটনের সমন্বয়ে প্রোটনের ভরের সমান। আর এটি গঠিত হয় সাধারণত 2টি প্রোটন 2টি নিউট্রন দ্বারা। যেহেতু হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস কিন্তু এই আলফা কণার সাথে অভিন্ন, হিলিয়ামের যে নিউক্লিয়াস এবং আলফা কণার নিউক্লিয়াস দুটো সমান। মনে রাখবেন, এখান থেকে তিনটে কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। আলফা কণা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। আলফা কণার ভর কত? একটি প্রোটনের ভরের 4 গুণ। আর আলফা কণার সাথে কিসের মিল রয়েছে? হিলিয়াম কণার, হিলিয়াম 2,4 এর কিন্তু মিল রয়েছে। ফার্স্ট গেল আলফা কণা। নেক্সট আমরা একটু দেখে নিই বিটা কী। বিটা কিন্তু আলফা কণার মতো নয়, বিটা একটি নেগেটিভ। বিটা নেগেটিভ কথার অর্থ কী? বিটা নেগেটিভ অর্থাৎ এটা কিন্তু একটা ইলেকট্রন কণার স্রোত। তো এটাই জাস্ট মনে রাখুন, বাকিটা না জানলেও চলবে। আর বিটা কণার আধান যা ইলেকট্রন কণার আধান একই, আর শুধুমাত্র একটা আগে মাইনাস হয় বিটা কণার বা ইলেকট্রনের আগে, বিটা কণার ভর যা ইলেকট্রনের ভরও একই। তো এটা মনে রাখলেই চলবে। আর গামা হলো কিন্তু একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা মনে রাখতে পারেন, ইলেকট্রোম্যাগনেটিক রে। আর গামা যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা তুলনামূলক কিন্তু অনেক কম, 1 আমস্ট্রং থেকে 10⁻² আমস্ট্রং পর্যন্ত। আর গামা একটি ফোটন কণার স্রোত। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে গামা কোন কণার স্রোত? তো ফোটন কণার স্রোত মনে রাখতে হবে। এবার বলে দিই বিঘটনের সূত্রগুলো কীভাবে কাজ করে। ধরুন একটা মৌল রয়েছে এক্স, যার পারমাণবিক সংখ্যা জেড। আমরা নিচের দিকে পারমাণবিক সংখ্যাটা লিখি আর ওপরে লিখি ভর সংখ্যা এ। আর এই ভর সংখ্যা সমান কি? পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। যখন এখান থেকে একটি আলফা কণা বেরিয়ে যাবে, এই যে মৌল বা এই যে পরমাণু থেকে একটি আলফা কণা বেরিয়ে যাবে, তখন মনে রাখবেন এর যে এই যে এক্স, এর ভর সংখ্যা 4 একক কমে যাবে।
এর ভর সংখ্যা 4 একক কমে যাবে, আর এর যে পারমাণবিক সংখ্যা এটা 2 একক কমে যাবে। এক্সাম্পল দেখতে হবে অবশ্যই আমাদের, যেমন ধরুন রেডিয়াম 88 আর ওপরে 226। তো এখান থেকে যখন একটা আলফা কণা বেরিয়ে যাবে তখন এটা হয়ে যাবে রেডিয়াম 224 আর রেডিয়াম এখানে 86। এমন কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে ডিরেক্টলি। আলফা দেখলাম, আমরা এবার একটু দেখব বিটা কণা। ধরুন এক্স এ রয়েছে আর এদিকে জেড রয়েছে, যখন একটি বিটা কণা বেরিয়ে যাবে তখন তেমন কিছুই হবে না, শুধুমাত্র এর সাথে একটা এখানে কিন্তু ওয়াই হয়ে যাবে। যখনই এটা চেঞ্জ হয়ে যাবে তখন এটি ওয়াই হয়ে যাবে, আর এটা রেডিয়াম থাকবে না, এটা আর এন হয়ে যাবে, রেডন হয়ে যাবে। মনে রাখবেন এটা রেডিয়াম থেকে রেডনে পরিণত হয়ে যাবে। এই যে সংকেতটা এটা কিন্তু রেডনের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে ওয়াই হয়ে যাবে, যখন চেঞ্জ হবে ওয়াই হয়ে যাবে। তো এখানে পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে কোন বিঘটনের ক্ষেত্রে যে ভর সংখ্যার কোনোরূপ পরিবর্তন হয় না। তো মনে রাখবেন এই যে বিটা বিঘটনের ক্ষেত্রে ভর সংখ্যা কিন্তু একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, আগে যা ছিল Z+1 হয়ে যায়। তো এক্সাম্পল যেমন থোরিয়াম 234, নিচে রয়েছে ধরুন 90। যখন এখান থেকে একটা বিটা বেরিয়ে যাবে তখন এটা প্রোটো অ্যাক্টিনিয়াম 91 হয়ে যাবে আর 234 হয়ে যাবে। এটা একই থেকে যাবে, ভর সংখ্যা একই থেকে যায়, শুধুমাত্র একটি করে প্রোটন বেরিয়ে যায়, একটি করে প্রোটন ঢুকে পড়ে। তো এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আর পরীক্ষায় কিন্তু এইসব সংকেতগুলো আমি যেটা বললাম প্রোটো অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এগুলো আপনাদের কোনো রকমের মনে রাখা দরকার নেই। এখান থেকে কোনো রকম কোশ্চেন আসবে না, জাস্ট জিজ্ঞাসা করা হবে যে বিটা যদি বেরিয়ে যায় তাহলে কী পরিবর্তন হবে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যায়, এরকম কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। আর গামা রশ্মির ক্ষেত্রে কিন্তু সাধারণত এরকম কোনো নিয়ম নেই। গামা রশ্মির বিকিরণে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো রকম পরিবর্তন হয় না, এটা মনে রাখলেই আমাদের কাজ চলে যাবে। তো আলফার বিটা থেকে সাধারণত এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, বাকি গামা থেকে জিজ্ঞাসা করা হয় না, অন্যগুলো এরকম কোনো একটা ধর্ম থাকে না নির্দিষ্ট। তো এবার আমরা একটু দেখব নিউটনের ল অফ মোশন। মোটামুটি আমরা এই আলফা বিটা গামা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখব নিউটনের ল অফ মোশন। তো নিউটনের টোটাল 3টে ল রয়েছে, কী? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট লতে কী বলা হয়েছে, যদি কোনো বস্তু স্থির থাকে অথবা কোনো বস্তু যদি চলতে থাকে এবং সেই বস্তুর ওপর যদি কোনো রকম বল প্রয়োগ না করা হয় সেই বস্তু কিন্তু আজীবন চলতে থাকবে। এবং একটা এক্সাম্পল রয়েছে, আমরা যখন ছোটোবেলায় আমাদেরকে টিচাররা বোঝাতেন তখন বিভিন্ন রকম এক্সাম্পল দিতেন এইসব সূত্রগুলোকে বোঝানোর জন্য। ধরুন একটা কাঠি আপনি পুঁতে দিলেন আপনার বাড়ির সামনে, কোনো রকম হাওয়া, কোনো রকম জল, এগুলো যদি কোনো রকমভাবে এফেক্ট না ফেলে, নেচার বা আপনি কেউ যদি ওটা তুলে না ফেলে দেয়, এখান থেকে 1,00,000 বছর পরেও কিন্তু এই যে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী ওই কাঠিটা আপনার বাড়ির ওই একই পজিশনে পোঁতা হয়ে থাকা দরকার নিউটনের ফার্স্ট ল অনুযায়ী। দেখুন, হোয়াইল জাম্পিং ফ্রম এ স্লোলি মুভিং ট্রেন, বাস অর মাস্ট রান ফর শর্ট ডিস্ট্যান্স ইন দ্য ডিরেকশন অর মোশন। তার কারণ কি? জাড্যের জন্য। জাড্য কী? এবার আমরা জানবো জাড্য কী। দেখুন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে সাধারণত আমরা বলের সংজ্ঞা পাই, আরেকটা পাই পদার্থের জাড্য সম্পর্কে। ধরুন আপনি কোনো একটা স্থির বাসে বসে রয়েছেন, এক্সাম্পল পরে দিচ্ছি, একটু বুঝিয়ে নিন। ধরুন আপনি একটা স্থির বাসে বসে রয়েছেন, বাসটা যদি হঠাৎ করে চলা শুরু করে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পিছনের দিকে হেলে যাবেন। কেন পিছনের দিকে হেলে যাবেন? ধরুন এই যে পজিশান, আপনি বাসের ওপর বসে রয়েছেন, এইভাবে আপনি বাসের ওপর বসে রয়েছেন, আপনি পিছনের দিকে সামান্য হেলে যাবেন। কেন হেলে যাবেন? তার কারণ যেই বাসটা চলা শুরু করবে, বাস সংলগ্ন, পেজটা চলে গেল, এই যে বাস সংলগ্ন আপনার শরীরের অংশ সেটাও চলা শুরু করবে, কিন্তু মাথাটা বাসের থেকে অনেকটা ওপরে বা ওপরের পার্টটা, বডি পার্টটা বাসের থেকে অনেকটা ওপরে থাকার কারণে এটা কিন্তু তার যে আগের পজিশান সেটা বজায় রাখার চেষ্টা করে। তো নিউটনের ফার্স্ট গতিসূত্র অনুযায়ী কোনো যদি বল প্রয়োগ না করা হয় সেটা তার আগের স্থান বজায় রাখার চেষ্টা করবে, তেমনই কিন্তু আপনি পিছনের দিকে ঝুঁকে পড়েন। আবার যদি কোনো একটা চলন্ত বাস সামনের দিকে থেমে যায় তখন কিন্তু আপনার বডি পার্ট থেমে যায়, কিন্তু আপনার যে মাথা বা উপরের বডি পার্ট সেটা থামতে পারেন, তো সেহেতু আপনি সামনের দিকে ঝুঁকে পড়বেন। তো এই যে এটা কন্ডিশান, এটাকে কিন্তু বলা হয় জাড্য। জাড্যের কিন্তু আরও রকম এক্সাম্পল রয়েছে,
সেই জন্য বলা হয় চলন্ত কোনো ট্রেন বা চলন্ত কোনো বাসে ওঠার সময় সামান্য একটু দৌড়ে উঠুন, নাহলে কিন্তু পড়ে যেতে পারেন। অথবা নিচ থেকে আপনি বই থাকে থাকে সাজালেন এরকমভাবে, ধরুন নিচ থেকে বই আপনি থাকে থাকে সাজালেন, মাঝখান থেকে ধরুন এই বইটা টানলেন, সঙ্গে সঙ্গে বইটা টানার সঙ্গে সঙ্গে এর মাঝখান থেকে এই বইটা টানার সঙ্গে সঙ্গে এই বইগুলো কিন্তু নেমে আসে, কিন্তু এটা ভেঙে যায় না। তার কারণ কি, স্থিতিজাড্যের জন্য কিন্তু ওপরের বইগুলো পাশের দিকে সরে যেতে পারে না। এই বইটা টানলেন কিন্তু এই ওপরের বইগুলো নিচের দিকে নেমে আসলো, কিন্তু এই ওপরের বইগুলোও চলে আসলো না। তার কারণ কি, স্থিতিজাড্যের জন্য এই ওপরের বইগুলো তার অবস্থান পাল্টাতে পারে না, সঙ্গে সঙ্গে তারা নিচের দিকে নেমে আসে। তো এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল, খুবই ইজি ল। আর নিউটনের সেকেন্ড ল, এটা একটু তুলনামূলক টাফ ল। নিউটনের সেকেন্ড লর এক্সাম্পল দেবো তার আগে আমি একটু বলে দিই। নিউটনের সেকেন্ড ল আমি একটু আগেই বলেছিলাম যে এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু নিউটনের সেকেন্ড ল থেকে এসেছে। তো কোনো বস্তুর যদি ভর অপরিবর্তিত থাকে, তবে বস্তুর উপর যে প্রযুক্ত বাহ্যিক নেট বল, সেটা কিন্তু বস্তুটির ভর ও ত্বরণের গুণফল। অর্থাৎ এই যে নেট বল, সেটা বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। আর বল যেদিকে প্রযুক্ত হয়, ত্বরণও কিন্তু সেদিকে হবে। এটাই কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ধরুন এই যে বল এদিকে প্রযুক্ত হচ্ছে, ত্বরণও তবে কিন্তু এই দিকে হওয়াই উচিত। এটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ কিন্তু রয়েছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী কী বলা রয়েছে, যেমন ঘাত বল সম্পর্কে বলা রয়েছে এখানে। এফ ইকুয়াল টু এম এর সমীকরণ তো রয়েছে, তার সাথে কিন্তু এখানে ঘাত বল সম্পর্কেও বলা রয়েছে, বলের ঘাত সম্পর্কেও বলা রয়েছে। এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য ঘাত বলের এক্সাম্পল ইম্পর্টেন্ট, তাছাড়া অন্য কিছু ইম্পর্টেন্ট নয়। যখন আপনি দেখেন যে কোনো ক্রিকেট ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হয়, তখন কিন্তু একটা জোরে একটা শব্দ হয়, এবং জাস্ট সামান্য কয়েক সেকেন্ডের জন্য ক্রিকেট ব্যাট এবং বলের এদের কিন্তু সংযোগ থাকে। তো এটা একটা জাস্ট এক্সাম্পল। এবার আমি বলি বলের ঘাত কী। যখন কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করে, এবং ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের যে গুণফল, সেটাকে আমরা বলটির ঘাত বলবো। তো এটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল কি? ঘাত বল হচ্ছে একটি বৃহৎ মানের বল যদি খুব অল্প সময়ের জন্য কোনো একটি বস্তুর ওপর ক্রিয়া করে, তখন ওই বলকে বলের ঘাত বল বলবো। ধরুন একটি ক্রিকেট ব্যাটের ওপর একটি বল এসে লাগলো, 130 কিমি স্পিডে বল এসে লাগলো। তো সঙ্গে সঙ্গে কিন্তু বলটা রিফ্লেক্ট হয়ে আরেক দিকে চলে যাচ্ছে, ফিল্ডার ধরে ফেলছে, বা সেটা 4 যাচ্ছে বা 6 হচ্ছে, যাই হোক। তো সেটা কিন্তু ব্যাটের সাথে তার সংস্পর্শ খুবই অল্প সময় থাকছে। এই যে বল, এই বলটা কিন্তু বৃহৎ মানের বল, এই বলটাকে আমরা বলবো ঘাত বল। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখতে পারি, জানলার কাচ। কাঁচের জানলা যখন থাকে, কাঁচের জানলার একপাশ থেকে যদি গুলি করা হয়, সামান্য একটু ফুটো হয়ে বেরিয়ে যায়। যদি ঢিল মারা হয়, সেই ফুটোটা আরও বেশি হয়ে যায়। কেন বেশি হয়? এর আরেকটি প্রধান কারণ কিন্তু এখানে সারফেসের সাথে কিন্তু ঘাত বল। তার কারণ কি, গুলি যখন সেটা খুব অল্প সময়ের জন্য কাঁচের ওপর ক্রিয়া করছে, কিন্তু যখন এই পাথরটা মারা হচ্ছে, সেটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এবং তার সাথে অনেক সময়ের জন্য ক্রিয়া করছে। ফুটবলে যখন লাথি মারা হয়, খুব জোরে আঘাত করা হয়, কিন্তু পায়ের সঙ্গে ফুটবলের যে সংস্পর্শ, সেটা খুব অল্প সময়ের জন্য থাকে। এটাও একটি ঘাত বলের এক্সাম্পল। আমি বলে দিচ্ছি ঘাত বলের যে ইংলিশ টার্ম, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, মনে রাখতে পারেন। আর তাছাড়া যদি কোনো লোক যদি কিছুটা ওপর থেকে ভূপৃষ্ঠের ওপর লাফিয়ে পড়ে, তবে ভূপৃষ্ঠ লোকটির ওপর কিন্তু একটি ঘাত বল প্রয়োগ করে, কারণ ওই বলের প্রভাবেই কিন্তু লোকটিকে একটি বলের ঘাত সৃষ্টি করে, যার ফলে লোকটি কিন্তু অতি অল্প সময়ে স্থিরাবস্থায় আসে। আপনারা যদি ওপর থেকে লাফান, বেশি ওপর থেকে লাফাবেন না, হাত পা ভাঙবে। জাস্ট একটু এক্সাম্পলের জন্য ট্রাই করে দেখতে পারেন, নিচের খাটের ওপর থেকে নিচে লাফ মারতে পারেন। তখন দেখবেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকেন না, লাফিয়ে নিচে পড়ার সাথে সাথে আপনি কিন্তু আবার একটু সামান্যের জন্য হলেও লাফান। ওটা কেন? এটা কিন্তু ঘাত বলের প্রতিক্রিয়ার জন্য হয়। তো সেকেন্ড লতে এইগুলোই রয়েছে, এক্সাম্পল এখানে বলে দিলাম। থার্ড ল তো আমাদের খুব ইম্পর্টেন্ট। নিউটন বলছি, রকেট থার্ড লর বেসিসে চলে। বন্দুক পিছনে ধাক্কা খায় কেন? গুলি চালালে, সেটাও নিউটনের থার্ড লতে বলা হয়, আপনি যদি কোনো রকম অ্যাকশান করেন, তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি কোনো রকম ক্রিয়া করেন, তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আপনি পাবেন। যেমন আপনি ধরুন একটি বন্দুক চালাচ্ছেন, যারা ফোর্সে যাবে বা ফোর্সে থাকে, তারা জানে যে কোনো বন্দুক যদি চালাতে হয়, বন্দুকের গুলি যখন সামনের দিকে যায়, পিছন দিকে একটা বল প্রয়োগ করে সেই বন্দুক, গুলিটা একটা পিছন দিকে বল প্রয়োগ করে। আর সেই বন্দুকের গুলির স্পিড যত বেশি, বন্দুক কিন্তু পিছন দিকে তত বেশি জোরে ধাক্কা মারে। আপনারা লক্ষ্য করেছেন হয়তো, যারা ফোর্সে কাজ করে বা যারা আর্মি, তাছাড়া সিএপিএফে রয়েছে, যারা গান ক্যারি করে, তারা যখন গুলি চালায়, তখন কিন্তু পিছন দিকে বন্দুকের যে পিছন দিকে বাঁট যেটাকে বলা হয়, সেটা
কাঁধের সাথে যুক্ত করে চালাতে হয়, নাহলে ওটা পিছন দিকে এসে কাঁধে ধাক্কা মারবে আর কাঁধ কিন্তু ফ্র্যাকচার হয়ে যাবে। এছাড়া বিভিন্ন রকম যখন ট্রেনিং দেওয়া হয় ওদের, তখন কিন্তু ওরা ভালো করে শিখিয়ে দেয়। তাছাড়া ট্রেনিংয়ের সময় আগে চেক করে নেওয়া হয় কাঁধ কত বেশি স্ট্রং, কত বেশি দুর্বল। যাদের কাঁধ দুর্বল তাদের কিন্তু অটোমেটিক গান ক্যারি করতে দেওয়া হয় না, এটা মনে রাখবেন। তার কারণ হচ্ছে নিউটনের থার্ড ল। এছাড়াও রকেট ওপরের দিকে যায় নামছে, এগুলোও কিন্তু নিউটনের থার্ড ল এর কারণে হয়। তো এখানে আমি আরও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেবো সার্কুলার মোশনের আগে। সার্কুলার মোশনের ক্ষেত্রে সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল এই দুটো মোশনই আমরা দেখব। তবে তার আগে আমরা আরেকটা এক্সাম্পল দেবো, লিফটের এক্সাম্পল দেবো। ধরুন একটা লিফট আছে, লিফটের মধ্যে আপনি আছেন, এইটা আপনি যখন লিফটের মধ্যে আছেন যখন লিফটটা ওপরের দিকে উঠছে একটা ত্বরণ নিয়ে, যখন লিফট ত্বরণ নিয়ে বা একটি নির্দিষ্ট ত্বরণ নিয়ে লিফট ওপরের দিকে উঠছে, তখন মনে রাখবেন আপনার ওজন বা এটা কিন্তু সবসময় বেড়ে যাবে। যখন ত্বরণ নিয়ে লিফট ওপরের দিকে উঠছে আপনার ওজন বেড়ে যাবে, যখন ত্বরণ নিয়ে লিফট নিচের দিকে নামছে তখন আপনার ওজন কমে যাবে, যখন লিফট সমগতিতে বা কোনো রকম ত্বরণ বা মন্দন না নিয়েই বা এক জায়গায় স্থির থাকে বা সমগতিতে উঠছে বা সমগতিতে নামছে, তখন কিন্তু আপনার ভর সমান থাকবে। যখন সমান গতিতে আপনি উঠবেন লিফটে বা নামবেন, তখন কিন্তু আপনার ভর সমান থাকবে। যদি লিফটে কোনো গতি না স্থির থাকে বা সমবেগে থাকে, সেখানে তো আপনার বললাম ভর সমান থাকবে। কিন্তু মনে রাখবেন যখন লিফটটা অবাধে নিচে নামে, অর্থাৎ কোনো রকম ত্বরণ মন্দন বেগ কিছুই থাকছে না, ভূমি টানে যখন নিচে নামছে, তখন কিন্তু মনে রাখবেন সেটা লিফটটা জি এর স্পিডে বা মাধ্যাকর্ষণ শক্তির স্পিডে কিন্তু নিচের দিকে নামবে। আবার যখন লিফটের ত্বরণ মাধ্যাকর্ষণ শক্তির বেশি হয়ে যাবে, তখন মনে রাখবেন মেঝেতে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ওপরের দিকে গিয়ে ছাদের দিকে জমা হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে WBCS প্রিলিমিনারিতে ডিরেক্টলি কোশ্চেন আসে বা আসতে পারে। নেক্সট আমরা দেখব সার্কুলার মোশন। দেখুন সার্কুলার মোশনের এক্সাম্পল, আচ্ছা তার আগে আমি সার্কুলার মোশনটা বুঝিয়ে দিই। সার্কুলার মোশনে আমরা দুটো জিনিস দেখব, সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স মানে কি? ধরুন একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরছে, বা মনে রাখুন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই সূর্য গ্রহগুলোকে যে বল দ্বারা আকর্ষণ করছে এবং গ্রহগুলো যে বল দ্বারা আকর্ষিত হচ্ছে, সেটাকে আমরা বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। আর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এই যে গ্রহগুলো সূর্য থেকে ছিটকে চলে যেতে চাইছে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্স আর একটু ছোট্ট করে বলে দিচ্ছি। সেন্ট্রিপেটাল ফোর্স এই যে বিপরীত দিকে কাজ করছে, সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু দুটোর বিপরীত দিকে কাজ করে। যে কোনো একটি পয়েন্টের দিকে সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে এবং পয়েন্টের বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। ধরুন আপনি আপনার আঙুলে একটা দড়ি নিয়েছেন, দড়ি নিয়ে এরকমভাবে ঘোরাচ্ছেন। তো আপনি যদি ঘোরাচ্ছেন, এই যে পাথরটা আপনি ঝুলিয়ে নিয়েছেন দড়ির মাথায়, সেটা কিন্তু ছাড়িয়ে দূরে চলে যেতে চাইছে, তো ওটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। আর যে আকর্ষণ বল পাথরটিকে টেনে রেখেছে সেটাকে বলা হবে সেন্ট্রিপেটাল ফোর্স। আর এই যে সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্র বল, এই অপকেন্দ্র বলের দ্বারাই কিন্তু দুধ থেকে আলাদা করে বিভিন্ন রকম প্রসেসে ছানা কাটা হয়। তাছাড়া দুধ থেকে আলাদা করে বিভিন্ন রকম ছানা আলাদা করা হয়। তার বেসিসে কিন্তু এটা হচ্ছে, কার বেসিসে? সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্রিক বল। আর অভিকেন্দ্রিক বল হচ্ছে ভিতরের দিক বা কেন্দ্রের দিকে যে বলটা টানছে, সেটা হচ্ছে অভিকেন্দ্রিক বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। এটা মনে রাখতে হবে, পরীক্ষায় ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেখুন এখানে বলছে ডিউ টু ফ্রিকশন উই আর অ্যাবল টু মুভ। ফ্রিকশন সম্পর্কে বলা হচ্ছে। ফ্রিকশন থেকে সাধারণত WBCS প্রিলিমসে কোশ্চেন অতটাও ডিটেলসে জিজ্ঞাসা করা হয় না। তো মনে রাখবেন ফ্রিকশানও কিন্তু একটি বল, যার ফলে আমরা কিন্তু চলতে পারি। ফ্রিকশন না থাকলে কিন্তু আমরা ভূপৃষ্ঠে চলতে পারতাম না। তাছাড়া যে অটোমোবাইলগুলো রয়েছে বা যে গাড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু ফ্রিকশনের কারণেই থামতে পারে, নাহলে কিন্তু এগুলো থামতে পারত না। নেক্সট রয়েছে প্রেশারের মধ্যে পাস্কালের ল ইম্পর্টেন্ট। আমাদের পাস্কালের লর যে এক্সাম্পল
তার মধ্যে কোনগুলো পড়ছে দেখুন, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেক, এগুলো কিন্তু পাস্কালের লয়ের মধ্যে পড়ে। এবার বলি পাস্কালের ল কী জিনিসটাকে শো করছে বা পাস্কালের লয়ের মধ্যে কি বলা হয়েছে। পাস্কালের ল বলে যে ধরুন একটা নির্দিষ্ট বেলুনের মধ্যে জল ভরা হলো, জল ভরে আপনি সেই বেলুনটাকে হাত দিয়ে চাপছেন, তো ভিতর থেকে ওই যে জল একটা নির্দিষ্ট ফোর্সে নিশ্চয়ই এই বেলুন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তো ওই যে বেরিয়ে আসার চেষ্টা করবে সেটা কিন্তু যে কোনো একটি দিকে নয়, সব দিকেই সমানভাবে ওই যে জলটা বেরিয়ে আসার চেষ্টা করবে। তো এটাকেই কিন্তু বলা হবে আপনার পাস্কালের ল। পাস্কালের লটাকে এভাবেই বলা হয় এবং তার বেসিসে কিন্তু হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেক এগুলো কিন্তু তৈরি হয়েছে। তারপরে নেক্সট রয়েছে কি, আর্কিমিডিসের প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকেও কোশ্চেন আসে। আর্কিমিডিসের প্রিন্সিপাল প্লবতা রিলেটেড। প্লবতা ব্যাপারটা কি একটু বলে দিই। তরলে যখন কোনো কিছু বস্তুকে, কোনো কঠিন বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়, তরল ওই বস্তুর দ্বারা কিছুটা পরিমাণ তরলকে অপসারিত করে বা বাইরের দিকে বার করে দেয়। এটাকে কিন্তু বলা হয় যে আর্কিমিডিসের ল। তো আর্কিমিডিসের লটাকে আমরা আরেকটুভাবে কিন্তু এক্সপ্লেন করতে পারি। যেমন ধরুন 3টে এক্সাম্পল আমরা দেখব। 3টে এক্সাম্পল কী কী, তার আগে পেজটা ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। ধরুন 1 বালতি জল রয়েছে, কোনো একটা বস্তুকে আপনি সেই জলের মধ্যে ডোবালেন। যদি সেই বস্তু তরলের ভিতর সম্পূর্ণরূপে ডুবে যায়, অর্থাৎ তরলের যে লেয়ার তার নিচে চলে যায়, তাহলে আমরা কি বুঝবো? তাহলে বুঝবো ওই যে বস্তু, সেই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে কিন্তু বেশি। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বেশি। আমরা বস্তুর ঘনত্ব ধরে নিলাম D1 এবং তরলের ঘনত্ব থেকে কিন্তু বেশি, D এর থেকে বেশি। যদি বস্তুটি আংশিক নিমজ্জিত থাকে, অর্থাৎ কিছুটা ভাসছে কিছুটা ডুবছে, তখন আমরা বুঝবো যে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব কিন্তু প্রায় সমান। বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব প্রায় সমান। যদি দেখি যে বস্তুটি ডুবছে না, তখন আমরা বুঝবো যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে অনেকটা কম, সেই জন্যই বস্তু ডুবছে না। এই 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই আর্কিমিডিসের প্রিন্সিপাল রিলেটেড কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়াও পৃষ্ঠটান সম্পর্কে আমাদের রয়েছে, পৃষ্ঠটান সম্পর্কে আমাদের জানতে হবে। তো পৃষ্ঠটান কি, তরল পৃষ্ঠে একটা নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপরে যে সংকোচনের প্রবণতা দেখা যায়, তাকেই আমরা কিন্তু পৃষ্ঠটান বলি। পৃষ্ঠটানের এক্সাম্পল কি, দেখুন পৃষ্ঠটানের জন্যই কিন্তু ওই যে জামা কাপড় থেকে যে ময়লাগুলো ডিটারজেন্ট আলাদা করতে পারে, পৃষ্ঠটানের কারণেই কিন্তু বিভিন্ন রকম কাজ হয়ে থাকে, ন্যাচারাল কাজও হয়ে থাকে। যেমন ধরুন কোনো একটা পোকামাকড়, তারা কিন্তু জলের উপর দিয়ে যেতে পারে, তার কারণ কি, পৃষ্ঠটানের জন্য কিন্তু তারা যেতে পারে। তো পৃষ্ঠটানের একক কি, নিউটন পার মিটার। নিউটন পার মিটার এতটাও ইম্পর্টেন্ট নয়। আর সংশক্তি বল এবং আসঞ্জন বল এখানে মনে রাখতে হবে। তো একই ধরুন এর কণাগুলো এরকম গোল গোল কণা রয়েছে, বি এটা এ, আর বি তার কণাগুলো এরকম 4 কোণা কণা রয়েছে। তো একই যে পদার্থের অণুগুলির মধ্যে যখন যে বলটা ক্রিয়া করে, অর্থাৎ এই কণার সাথে এই গোল কণার সাথে গোল কণার যে বল ক্রিয়া করে, তখন সেটাকে আমরা বলবো সংশক্তি বল। আর যখন এই যে গোল কণার সাথে 4 কণা অর্থাৎ দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে বল ক্রিয়া করে, সেটাকে আমরা বলবো তখন আসঞ্জন বল। আর পৃষ্ঠটানের জন্যই কিন্তু পতঙ্গরা জলতলের উপরে চলাচল করতে পারে বা ডিম পাড়তে পারে। এটা বলে দেওয়ার অপেক্ষা রইল না, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। সান্দ্রতা এক প্রকার ঘর্ষণের এক্সাম্পল বা বাধার এক্সাম্পল। সান্দ্রতা সম্পর্কে আমরা আলোচনা করব না, কারণ সান্দ্রতা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। প্রবাহ রেখা এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস 11-এর জন্য, কিন্তু এটা কিন্তু আমাদের ডব্লিউবিসির জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। যদি কোশ্চেন আসে অতি সাধারণ কোশ্চেন আসবে। তবে মনে রাখবেন, যখন তরলের পৃষ্ঠটান কমবে, তখন টেম্পারেচার কিন্তু অটোমেটিকলি হাই হয়ে যাবে। টেম্পারেচার অটোমেটিকলি হাই হওয়ার কারণেই কিন্তু তরলের পৃষ্ঠটান কমে যায়। আর সান্দ্রতার ক্ষেত্রে কী হয়, সান্দ্রতার ক্ষেত্রেও কিন্তু একই রকম, তাপমাত্রা যখন বাড়ে তখন সান্দ্রতাও কিন্তু কমে যায় এবং গ্যাসের বৃদ্ধি পায়। গ্যাসের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ানো হয় তখন সান্দ্রতা বৃদ্ধি পায়, আর তরলের ক্ষেত্রে যখন টেম্পারেচার
বাড়ানো হয় তখন সান্দ্রতা কমে যায়। আর পৃষ্ঠটান কিন্তু সব সময়ই, শুধুমাত্র তরলের ক্ষেত্রে দেখা যায় পৃষ্ঠটান, সবসময়ই যখন টেম্পারেচার বাড়ে পৃষ্ঠটান কিন্তু কমে যায়। এগুলো আমাদের মনে রাখতে হবে। আমি অনেক তথ্য একসাথে দিয়ে যাচ্ছি, আপনাদের শুধু পারলে নোট করে নেবেন। আর এই তথ্যগুলো কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে মনে রাখার। আমি রিভিশন বলে সমস্ত জিনিস একসাথে ইনক্লুড করে দিচ্ছি, যেগুলো এখানে নেই নোট আকারে সেগুলোও কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, সেগুলো একটু চেষ্টা করবেন। বার্নৌলির সূত্র, আপনাদের সূত্র মনে রাখার না রাখলেও চলবে, তবু আমি বলে দিচ্ছি। আদর্শ তরলের যখন ধারারেখ প্রবাহ হয়, এখন আমি ধারারেখ প্রবাহ বোঝাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ধারারেখ প্রবাহ এখন বোঝানো যাবে না, তবে আদর্শ তরলের যখন ধারারেখ প্রবাহ হয় তখন কিন্তু ধারারেখার প্রত্যেকটা বিন্দুতে একক আয়তনের তরলের ক্ষেত্রে স্থিতিশক্তি মানে কি স্থিতিশক্তি মানে কি আমরা mgh জেনেছিলাম, কিন্তু এখানে mgh হবে না, এখানে হবে রো জিএইচ। ঘনত্ব, রো হচ্ছে ঘনত্ব, রো জিএইচ, তার সাথে যোগ হবে প্রেশার, যোগ হবে তার সাথে গতিশক্তি যোগ হবে। গতিশক্তি কী হবে? হাফ রো আই স্কোয়ার, এর জায়গায় এখানে রো হয়ে যাবে। তো এটাই কিন্তু আদর্শ তরলের ক্ষেত্রে বার্নৌলির সূত্র। নেক্সট আমরা দেখব ওয়েভ কী। এই যে পেজটা রয়েছে দেখুন, ওয়েভ বলে দেওয়া রয়েছে, এখানেই আমরা ওয়েভটা সম্পূর্ণ দেখে নেব, ওয়েভ কী এবং ওয়েভের মধ্যে কোনগুলো ইম্পর্ট্যান্ট। তো দেখুন এখানে যে ডেফিনেশন দেওয়া রয়েছে, বলছে এ ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি স্থান পরিবর্তন করতে সাহায্য করে বা পদার্থের স্থান পরিবর্তন করতে সাহায্য করে। দেখুন এনার্জি সাধারণত কিন্তু দুই প্রকারের হয়, এক হচ্ছে মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি, আর দুই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই যে মেকানিক্যাল, এটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। মেকানিক্যালকে কী ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে লংগিটিউডনাল, আরেকটা হচ্ছে তির্যক বা ট্রান্সভার্স ওয়েভস। তো এখানে মনে রাখবেন, লংগিটিউডনাল ওয়েভসের মধ্যে সাউন্ড ওয়েভ পড়ে যায়, অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি মাধ্যমের কণার তরঙ্গ, তার যে প্রসারণ, ধরুন এই যে কণার তরঙ্গ, তার যে প্রসারণের দিকে এই যে মানে সমান্তরালে যে এগোচ্ছে, সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এক্সাম্পল শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গের যে বায়ু অনুদৈর্ঘ্য, সেটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে কাজ করে। আবার ট্রান্সভার্স ওয়েভসের ক্ষেত্রে কি? ট্রান্সভার্স ওয়েভসের ক্ষেত্রে কিন্তু এটা এরকমভাবে নয়, এটা এই লম্বভাবে ক্রিয়া করে, তখন এটাকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমি তুলে এনেছি ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে, ওখানে রয়েছে যে চাঁদে কোনো এয়ার নেই, তাই ওখানে কিন্তু মহাকাশচারীরা নিজেদের মধ্যে কথা বলার জন্য তারবিহীন যন্ত্রাংশ বা রেডিও ওয়েভ ব্যবহার করে থাকেন। আর শব্দের গতিবেগ জলে বাতাসের তুলনায় 5 গুণ বেশি। এটা প্রায়শই জিজ্ঞাসা করা হয় যে শব্দের গতিবেগ কোথায় বেশি। দেখুন আলোর গতিবেগ কিন্তু শূন্য মাধ্যমে বেশি, কিন্তু শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, তারপরে শূন্য মাধ্যমে। অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমে কিন্তু শব্দের গতিবেগ খুবই কম। জলের তুলনায় লোহার মধ্যে বা ইস্পাতের মধ্যে শব্দের গতিবেগ আরও বেশি। যে বস্তু যত বেশি ঘন হবে সেই মাধ্যমে কিন্তু শব্দের গতিবেগ তত বেশি হবে। আর ট্রান্সভার্স ওয়েভসের এক্সাম্পল কি? যেটা লম্বভাবে ছড়িয়ে পড়ে, যেমন ধরুন তড়িৎচুম্বকীয় তরঙ্গও কিন্তু একটি ট্রান্সভার্স ওয়েভ, যেমন ধরুন এক্স রে বলতে পারেন, এগুলো কিন্তু ট্রান্সভার্স ওয়েভসের মধ্যে পড়ে যায়। আলোক তরঙ্গ, এটা ট্রান্সভার্স ওয়েভের মধ্যে পড়ে যায়। জলতরঙ্গের পৃষ্ঠ তরঙ্গ, এগুলো পড়ে যায় এগুলোর মধ্যে। আর এখানে একটা তথ্য বলে দিই, এই যে মেকানিক্যাল ওয়েভ তো আমরা দেখলাম ভাগে ভাগ করা যায়, মেকানিক্যাল ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করলাম, লংগিটিউডনাল এবং ট্রান্সভার্স, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা অনেক ভাগেই ভাগ করতে পারি, যার মধ্যে গামারে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এর কথার অর্থ কী? সবসময় মনে রাখবেন, যার তরঙ্গ দৈর্ঘ্য সবসময় সবচেয়ে কম, তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে, এবং যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম হবে। তো গামারে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, আর লং রেডিও ওয়েভস এটা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, মনে রাখতে হবে। বাকি যে রয়েছে দেখুন এক্স রে, ইউভি রে, ভিজিবল রেডিয়েশন অর্থাৎ আলোক তরঙ্গ, এটাও কিন্তু একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইনফ্রারেড রে, শর্ট রেডিও ওয়েভ, আমরা যে টিভি রিমোট ইউজ করি, এই যে টিভি রিমোটের সামনে দেখবেন একটা বাল্ব আকারের থাকে, ও বাল্ব কিন্তু কোনো দিনই জ্বলে না। ওই বাল্বটা কি? ওই বাল্বের কারণেই কিন্তু টিভিটা আপনি এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে করতে পারেন, ওটা কিন্তু ওখানে ইনফ্রারেড রে ইউজ করা হয়। টিভি রিমোটে ইনফ্রারেড রে ইউজ করা হয়, ডিরেক্টলি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, মনে রাখবেন।
এছাড়াও দেখুন ক্যাথোড রে রয়েছে, আলফা রে রয়েছে, ক্যানাল রে রয়েছে, যেগুলো একটু আগেই দেখলাম। এখানে দেখুন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে বলা রয়েছে, দ্য ওয়েভস হুইচ ডু নট রিকোয়ার মিডিয়াম, অর্থাৎ যে ওয়েভ তার কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না এক স্থান থেকে আরেক স্থানে বিস্তার লাভ করার জন্য, তাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সাউন্ড ওয়েভ কি? সাউন্ড ওয়েভ সম্পর্কে এখানে তথ্য দেওয়া রয়েছে। সাউন্ড ওয়েভ, এখানে সোনার সম্পর্কে আমরা জানবো একটু। সাউন্ড ওয়েভ দেখুন, সাউন্ড ওয়েভ আর লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস, মনে রাখতে হবে সাউন্ড ওয়েভ কিন্তু অনুদৈর্ঘ্য বা লংগিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা ডিরেক্টলি কোশ্চেন আসে। সাউন্ড ওয়েভ এক স্থান থেকে আরেক স্থানে প্রোপাগেট হওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যম ছাড়া সাউন্ড ওয়েভ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। আবার দেখুন শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু নির্দিষ্ট হয়, যেমন ধরুন 20 হার্জ কম্পাঙ্কের কম শব্দ আমরা কিন্তু শুনতে পাই না। তো এই ধরনের শব্দকে আমরা বলে থাকি ইনফ্রাসনিক বা সাবসনিক কম্পাঙ্ক। আবার 20 থেকে আবার 20,000-এর বেশি হার্জের যে শব্দ সেগুলোও কিন্তু আমরা শুনতে পাই না। তো এটাকে আমরা বলে থাকি কি আলট্রাসনিক কম্পাঙ্ক। আর এই 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যে কম্পাঙ্কের শব্দ সেটাই শুধুমাত্র আমরা শুনতে পাই, যেটাকে আমরা শ্রবণযোগ্য শব্দ বা শ্রবণযোগ্য কম্পাঙ্কের শব্দ কিন্তু বলে থাকি। তো এখানে মনে রাখবেন যে বাদুড়, কুকুর, বিড়াল এরা কিন্তু আলট্রাসনিক তরঙ্গকে চিহ্নিত করতে পারে, আর তারা কিন্তু দিক নির্দেশও করে। বাদুড় তাদের শিকারের পূর্বাভাস বোঝার জন্য আলট্রাসনিক ওয়েভ কিন্তু, অর্থাৎ 20,000-এর বেশি হার্জের কম্পাঙ্ক তারা ইউজ করে থাকে তাদের যে কোথায় শিকার রয়েছে দিক নির্দেশন করার জন্য তারা কিন্তু এগুলোকে ইউজ করে থাকে। এখান থেকে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য উঠে আসছে সোনার। সোনার কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জের। তো জাহাজ এবং সাবমেরিন দ্বারা যে জলাশয়ের যে গভীরতা সেটা মাপার জন্য কিন্তু এই সোনার ইউজ করা হয়। তো এখানে কীভাবে মাপা হয়? তো শব্দের যে রিফ্লেকশান সেটা কিন্তু এই যে সোনারে ইউজ করা হয়। ধরুন এই যে জাহাজ রয়েছে, এখান থেকে শব্দ রিফ্লেক্ট করা হলো, শব্দ পাঠানো হলো নিচে, এখানে ধাক্কা খেলে শব্দ আবার ফিরে আসলো, তার দ্বারা ক্যালকুলেট করে কিন্তু পাঠানো হয়। তো শব্দের ফিচার রয়েছে, যেমন ধরুন ইন্টেন্সিটি রয়েছে। ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা, শব্দের তীব্রতা বলতে বোঝায় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত শব্দ তরঙ্গের ক্ষমতা। শব্দের মাত্রা, লাউডনেস বলতে বোঝায় শব্দের মাত্রা নির্ভর করে শব্দের তরঙ্গের তীব্রতার উপর। পিচ কি? পিচ হচ্ছে শব্দের কম্পাঙ্কের উপর তীক্ষ্ণতা নির্ভর করে। তাছাড়া ধর্ম, চড়া এবং খাদের সুরের মধ্যে পার্থক্য করতে পারে। মনে রাখবেন শব্দের তীক্ষ্ণতার জন্যই কিন্তু শিশু এবং মহিলাদের তীক্ষ্ণতা শব্দের সেটা কিন্তু তুলনামূলক বেশি হয় পুরুষদের তুলনায়। তো এখানে আমি তরঙ্গ সম্পর্কে বলছিলাম, সাউন্ড ওয়েভে চলে গেলাম। তো তরঙ্গ সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদের আরেকটু বলে দিতে চাই। তরঙ্গতে মনে রাখবেন অসিলেশন কাকে বলে। অসিলেশন কাকে বলে? যখন একটি তরঙ্গ, ধরুন এই একটা তরঙ্গ এখান থেকে শুরু হলো, তো এই তরঙ্গ যখন আবার এই পজিশনে আসছে তখন এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো ওয়েভলেন্থ। যখন একবার পূর্ণ করছে, অর্থাৎ এই গিয়ে এই আসলো, তখন আমরা এটাকে বলবো কি? এটাকে আমরা বলবো অসিলেশন। বিস্তার কখন বলবো? যে একটি তরঙ্গের মধ্যবর্তী অবস্থান থেকে তার শীর্ষস্থানের মধ্যবর্তী অংশ লম্ব দূরত্ব, অর্থাৎ এই তরঙ্গের মধ্যবর্তী অংশ আর এর লম্ব দূরত্ব, এটাকে আমরা বলবো অ্যাম্প্লিটিউড বা বিস্তার। কম্পাঙ্ক বলবো কি? যে সময়কাল লাগছে, কম্পাঙ্ক এফকে আমরা প্রকাশ করবো 1/t। সময় যদি 2 সেকেন্ড লাগে তাহলে তার যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেটা হবে 1/2। তো কম্পাঙ্ক এবং সময়কাল সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। মনে রাখবেন এফ ইকুয়াল টু অলওয়েজ 1/2, 1/2 নয় 1/t। কম্পাঙ্ক ইকুয়াল টু সবসময় 1/সময়। তো মোটামুটি এগুলো আমাদের মনে রাখতে হবে। তার সাথে আমি ম্যাক সংখ্যাটা একটু বলে দিই। ম্যাক সংখ্যা পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। তাছাড়া এই যে শব্দ মনে রাখবেন 16.6 মিটার দূরে যদি কোনো একটা বস্তু থাকে সেখান থেকে কিন্তু শব্দ রিফ্লেক্ট করতে পারে। সেই জন্য বলা হয় কোনো ঘর সেগুলো যেন 16.6 মিটারের বেশি বড় না করা হয়, তাহলে কিন্তু শব্দ রিফ্লেক্ট হতে পারে। তো এবার একটু ম্যাক সংখ্যা সম্পর্কে বলে দিই। ম্যাক সংখ্যা কী? তো ম্যাক সংখ্যা হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কোনো শব্দে, ধরুন একটি শব্দ রয়েছে, একটি শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দ বা সাউন্ড তার যে গতিবেগ সেটাকে আমরা ভাগ করি কি? ওই মাধ্যমের গতিবেগ দিয়ে।
তাহলে যখন ম্যাক সংখ্যা 1-এর থেকে বেশি হয়, ম্যাক সংখ্যা গ্রেটার দ্যান 1 হয়, তখন কিন্তু মনে রাখবেন সেটাকে সুপারসোনিক বলা হয়। যখন ম্যাক সংখ্যা 5-এর বেশি হয় তখন সেটাকে হাইপারসোনিক বলা হয়। ম্যাক সংখ্যা 1-এর কম হলে সেটাকে বলা হয় সাবসোনিক। অর্থাৎ 1-এর বেশি মানে কি? 1-এর বেশি মানে শব্দের গতিবেগ ওই মাধ্যমে শব্দের গতিবেগের থেকে কিন্তু বেশি, তো এটাকেই কিন্তু বলা হয় ম্যাক সংখ্যা। আর শব্দের ক্ষেত্রেই কিন্তু ডপলার এফেক্ট ইউজ করা হয়। পুলিশটা এই ডপলার এফেক্টের সাহায্য নিয়ে কিন্তু যে সন্ত্রাসবাদী, চোর, যানবাহন এদের গতিবেগ মাপে এবং সন্ত্রাসবাদীদের তাড়াতাড়ি কিন্তু তারা ধরতে পারে, যে বুঝতে পারে এরা কিন্তু কিছু একটা করেছে, এত স্পিডে গাড়ি চালাচ্ছে বা এত স্পিডে গাড়ি চালানো এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে। আর এটা পুলিশরা চিহ্নিত করে ডপলার এফেক্টের মাধ্যমে। তো এবার আমরা একটু লাইটে চলে আসি। লাইট কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে মনে রাখবেন লাইট সূর্য থেকে আমাদের এখানে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড এবং চাঁদ থেকে আসতে লাগে 1.28 সেকেন্ড। তাছাড়া 108 মিটার পার সেকেন্ড। ইট ইজ দ্য ফর্ম অফ এনার্জি ট্রান্সভার্স ওয়েভ। তো এটাও কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল। তো প্রাইমারি কালারের এক্সাম্পল বলা হয়েছে ব্লু, রেড, গ্রিন, এগুলো কিন্তু এই তিনটে হচ্ছে আমাদের প্রাইমারি কালার। সেকেন্ডারি কালারের মধ্যে এই যে তিনটে কালার দিয়ে মিশ্রিত করলে যে কালারগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় আমাদের সেকেন্ডারি কালার। আর কমপ্লিমেন্টারি কালার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। হিউম্যান আই সম্পর্কে বলা রয়েছে আমাদের যে চোখ থেকে 25 সেমির কাছাকাছি কোনো বস্তুকে আনলে আমরা কিন্তু সেটাকে দেখতে পাই না। এটা হিউম্যান আইয়ের একটা বৈশিষ্ট্য বলতে পারেন, পরীক্ষায় ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন আসে। তো আমরা একটু দেখব রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট। তার আগে লেন্সও আমরা একটু দেখব। তার আগে আমি একটু বলে দিই যে হিউম্যান আই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা হিউম্যান আই থেকে কীভাবে আপনারা পরীক্ষায় কোশ্চেন অ্যাটেম্প করতে পারেন। রিসেন্টলি ইউপিএসসি সিএপিএফ এর এক্সাম হয়ে গেল, এখানেও কিন্তু কোশ্চেন এসেছিল যে হিউম্যান আইয়ের ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া কাকে বলা হয়, তারপরে এই টাইপের যে চোখের প্রবলেমগুলো অর্থাৎ দূরের দৃষ্টি, কাছের দৃষ্টি, এগুলো কাকে বলা হয়। তো আমরা জানবো অবশ্যই, খুবই ইজি জিনিস। দেখুন, যখন আমরা দূরের যে বস্তু সেটাকে স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাই না, তখন কিন্তু আমাদের যে দৃষ্টিভ্রম ঘটে সেটাকে আমরা বলে থাকি হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। আর এই দীর্ঘদৃষ্টি সারানোর জন্য আমাদের ইউজ করতে হয় কি? এই দীর্ঘদৃষ্টি সারানোর জন্য আমাদের ইউজ করতে হয় উত্তল লেন্স। আর স্বল্পদৃষ্টি কি বা মায়োপিয়া কি? যখন আমরা কাছের জিনিস পরিষ্কার দেখতে পাই কিন্তু দূরের জিনিস পরিষ্কার দেখতে পাই না, সেটাকে আমরা বলি মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি। এর জন্য আমাদের কি অবতল লেন্স ইউজ করতে হয়। মনে রাখবেন আমাদের এর জন্য অবতল লেন্স ইউজ করতে হয়। আমরা ডায়াপ্টার সম্পর্কে জানবো, কিন্তু আপাতত একটু পরে। তার আগে জাস্ট বলে দিচ্ছি মুখের কথা। ডায়াপ্টার হলো D = 1/f, এটা মনে রাখবেন। অর্থাৎ ডায়াপ্টার হচ্ছে ক্ষমতার একক, যে আলোর ক্ষমতার একক, আলোকীয় যে যন্ত্রাদি বা লেন্সের ক্ষমতার একক। আলোকীয় যন্ত্রাদি, লেন্স অবশ্যই একটি আলোকীয় যন্ত্রাদি, তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। এক ডায়াপ্টার সমান 1/f। এফ হচ্ছে মুখ্য ফোকাস, এফ হচ্ছে মুখ্য ফোকাস, এগুলো মনে রাখবেন। তো এবার আইস দেখলাম, এবার আমরা একটু রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো সম্পর্কে জেনে নিই। সিম্পল দেখুন, ধরুন কোনো বস্তুর ওপর আলো পড়ছে, ধরুন একটা আয়নার ওপর এইভাবে আলো, একগুচ্ছ আলো পড়ছে, সেই আলোটা আবার এইদিকে চলে গেল। তো এই যে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হচ্ছে, এটাকে আমরা বলবো আলোর প্রতিফলন বা রিফ্লেকশন। অর্থাৎ কোনো মাধ্যম থেকে এক মাধ্যমে যদি কোনো একটা বিভবতল, দুই মাধ্যমের বিভবতলে যদি আলো পড়ে, আবার সেই মাধ্যমে আলো যদি ফিরে আসে, সেটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। ধরুন এই একটা মাধ্যম রয়েছে, আলো এইখান থেকে ঢুকলো, এই যে অভিলম্ব আলো এখান থেকে ঢুকলো এই মাধ্যমে, অর্থাৎ ধরুন এই বায়ু মাধ্যমে জল মাধ্যমে ঢুকলো, জল মাধ্যমে ঢোকার ফলে এর যে অভিলম্ব থেকে দূরত্ব সেটা হয় বেড়ে যাবে। যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ঢোকে তাহলে অভিলম্বের সাথে দূরত্ব বেড়ে যাবে, মানে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। আর যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢোকে তাহলে কিন্তু এই দূরত্বটা কমে আসবে। আর এটাই কিন্তু আলোর রিফ্র্যাকশান। তো রিফ্র্যাকশানের এক্সাম্পল কি, রিফ্লেকশনের এক্সাম্পল কি, এক এক করে আমরা সমস্ত দেখে নিচ্ছি। তার আগে এখানে রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর দেখে নিন। প্লেন মিররের ক্ষেত্রে রিফ্লেকশন কীরকম? যে স্পিডে মিররের দিকে যাওয়া হবে তার ডবল স্পিডে কিন্তু প্রতিবিম্ব মিররের দিকে যাবে। তো সেটা আপনাদের মনে রাখতে হবে। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু এর আগে এসেছে এবং আসেও। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পলও জানতে হবে আপনাদের। তো আমি প্রথমে রিফ্লেকশানের এক্সাম্পল দিই। রিফ্লেকশানের এক্সাম্পল, আপনি যে বই পড়তে পারছেন তার কারণ কিন্তু এই যে রিফ্লেকশান ছাড়া আপনি বই পড়তে পারতেন না, কোনো জিনিসকে দেখতে পারতেন না। এগুলোর কারণ রিফ্লেকশান, ওয়ান অফ দ্য মেইন কারণ, মেইন রিজন রিফ্লেকশান।
রিফ্র্যাকশনের এক্সাম্পল কি? রিফ্র্যাকশনের এক্সাম্পল হয় জলে ডুবানো মুদ্রা এক জায়গা থেকে আরেকটু ওপরে দেখায়। আপনি যখন কোনো জিনিস দিয়ে বর্ষা দিয়ে মাছ ধরতে যাবেন, আপনাকে আরেকটু ওপরের দিকে টিক করে মাছটার ওপরে গাঁথতে হবে, নাহলে কিন্তু আপনি সেই মাছটাকে মারতে পারবেন না, কারণ মাছটা একটু নিচে রয়েছে। কিন্তু রিফ্র্যাকশনের কারণে এটা মনে হয়, আলোর প্রতিসরণের কারণে এটা মনে হয়। আংশিকভাবে জন্য দণ্ডকে যখন জলে ডোবানো হয়, ধরুন জলের মধ্যে আংশিকভাবে কোনো দণ্ডকে ডোবানো হয়েছে, সেটাকে একটু ব্যাঁকা লাগে, তার কারণ কি? রিফ্র্যাকশান। তো এখানে একটা তথ্য মনে রাখবেন, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, কখন কোনো মাধ্যমের মধ্যে কোনো বস্তুকে রাখলে আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো না। তখনই আমরা এটা পারবো যখন সেই বস্তু এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক তখন এক হবে, দুটো সমান হবে, মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং বস্তুর প্রতিসরাঙ্ক দুটোই সমান হবে, তখন আমরা কিন্তু দেখতে পাবো না সেই বস্তুকে। আমি কিন্তু র্যাপিডলি বলে যাচ্ছি, এই তথ্যগুলো আপনারা পারলে নোট করে নেবেন, নাহলে জাস্ট একবার শুনে নিন, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ডেফিনেশন আপনাদের ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, তবুও মনে রাখবেন সংকট কোণের থেকে যখন বেশি হয় অ্যাঙ্গেলটা, তখনই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এর এক্সাম্পল কি? মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পল, শীতপ্রধান দেশের মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পল। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আলোকবাহী তন্তু, আলোকবাহী তন্তুর মধ্যে দিয়ে কিন্তু এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে ইউজ, সেটা আমরা আরও ভালোভাবে সেটাকে করতে পারি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ইউজ কিন্তু আমরা এই আলোকবাহী তন্তুর মাধ্যমে বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমেও করে থাকি। তো প্রিজম সম্পর্কে কিছু তথ্য বলে দিই। প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায়, আচ্ছা তার আগে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কয়েকটা এক্সাম্পল বলে দিই। নক্ষত্রের আপাত অবস্থান, মনে হয় এক জায়গায় আমাদের মনে হয় যে নক্ষত্র রয়েছে, ধরুন আকাশের দিকে তাকাচ্ছেন, এই জায়গায় মনে হচ্ছে যে নক্ষত্র রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নক্ষত্র এখানে রয়েছে। এটার কারণে কিন্তু বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে সূর্যের দেখা যায়, তার কারণ কি? এর কারণে কিন্তু প্রতিসরণ কিছুটা ওপরের দিকে সূর্য মনে হয়, সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরেও কিন্তু মনে হয় সূর্য কিছুটা ওপরের দিকে রয়েছে, তার কারণ কি? এই যে বায়ুমণ্ডলের প্রতিসরণ। এছাড়াও নক্ষত্র ঝিকিমিকি করে বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে বিভিন্ন রকম ধুলো বালি কণা রয়েছে, বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আলোটা আমাদের চোখে এসে পৌঁছচ্ছে, তো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আসার কারণে বিভিন্ন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা হওয়ার কারণে কিন্তু নক্ষত্রের ঝিকিমিকি ঘটে। এছাড়া সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের যে ডিম্বাকার রূপ ধারণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায়, মনে রাখবেন সেই আলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায়, তখন সেটা অনেকগুলো সাদা আলো যখন যায়, সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, লাল, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তো যার মধ্যে বেগুনির যে কম্পাঙ্ক বা বেগুনির স্পিড, সেটা কিন্তু সবচেয়ে কম, আর লাল আলোর যে স্পিড সেটা কিন্তু সবচেয়ে বেশি। এবারে ইউপিএসসিতে কোশ্চেন এসেছিল যে বেগুনি বর্ণের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কত। তো মনে রাখবেন 4000 আমস্ট্রং হচ্ছে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো যখন একটি প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোকে পাস করানো হয়, তখন কিন্তু বেগুনি বর্ণের আলো সবচেয়ে বেশি বেঁকে যায়। বেগুনি বর্ণের আলো সবচেয়ে বেশি বেঁকে যাওয়ার কারণ কি? বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম এবং এটা সবচেয়ে বেশি সরে যায়। আর লাল বর্ণের আলো কিন্তু সবচেয়ে দ্রুত যায় এবং সবচেয়ে বেশি স্টেডি। আর ডিসপারশন অফ লাইট বলা হয় এই যে আলোর বিচ্ছুরণকে, এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। আপনি যদি 7টা কালারকে একটি গোল চাকতির ওপরে রেখে সেই চাকতিকে ঘুরিয়ে দেন, আপনি কিন্তু সেই কালারগুলোকে আলাদা করে চিনতে পারবেন না, সেই কালারগুলোকে একই বলে মনে হবে। এবং মনে রাখবেন লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশী নীল এবং বেগুনি বর্ণের যে আলোর জন্য প্রতিসরাঙ্কের ক্রম কিন্তু সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক হচ্ছে বেগুনি বর্ণের আলোর, আর সবচেয়ে কম প্রতিসরাঙ্ক লাল বর্ণের আলোর। এছাড়াও ইম্পর্টেন্ট বলতে গেলে এখান থেকে রামধনু আমাদের মনে রাখতে হবে। রামধনু কিন্তু রিফ্লেকশান এবং রিফ্র্যাকশান দুটোর একসাথে ঘটে, এবং তার সাথে কিন্তু এই যে ডিসপারশান এটাও কিন্তু ঘটে। রামধনু কি? রামধনু আবার দুটো ক্রমে দেখা যায়, সাধারণত মুখ্য রামধনু বা প্রাইমারি রামধনু এবং তার সাথে সেকেন্ডারি রামধনু বলে। আর রামধনুর মধ্যে 7টা কালার স্পেশালি দেখা যায়। আর রামধনু দুটো রামধনু মানে প্রাইমারি রামধনু এবং সেকেন্ডারি রামধনুর মধ্যে কিন্তু একটা কালো অংশ থাকে। তো এই কালো অংশটা কিন্তু আমাদের চোখে এসে পড়ে, এবং যে দ্বিতীয় বা গৌণ বা সেকেন্ডারি রামধনু সেটা কিন্তু আমাদের তুলনামূলক অনেক কম আমরা ভালো পরিষ্কার দেখতে পাই, খুবই আবছা দেখতে পাই। তো বৃষ্টির পরে যখন আকাশে বিভিন্ন রকমের
জলের কণা থাকে, সেই জলের কণায় প্রতিসরণ, সূর্যরশ্মির প্রতিসরণ এবং প্রতিফলনের ফলেই কিন্তু এই রামধনু গঠিত হয়। তো মনে রাখবেন, রামধনু আলোর প্রতিসরণ এবং প্রতিফলন উভয়ের জন্যই গঠিত হয় এবং দুই ধরনের রামধনু হয়। আর রামধনুগুলোর মধ্যে নতিকোণ কত থাকে? 40 ডিগ্রি নতিকোণ থাকে, কিন্তু সাধারণত 10 ডিগ্রিও সাধারণত থাকে, 40 ডিগ্রিও সাধারণত থাকে। এগুলো আমাদের যদি আমরা এক্সপ্লেন করতে চাই, এই যে আমি যতগুলো আলোচনা করছি, এই যে ফিজিক্স, টোটাল মোটামুটি 50 থেকে 60 ঘন্টা আপনাকে যদি আমি দিই, তবেই আমি এই ফিজিক্সটা আপনাকে একেবারে সম্পূর্ণভাবে তুলে দিতে পারি। আর একটু আগে যেটা বললাম, মুখ্য রামধনু এবং গৌণ রামধনুর মাঝের যে কালো অংশের পটি থাকে সেটাকে বলা হয় অন্ধকার পটি। আপনারা জাস্ট গল্পের মতো শুনে নিন, দেখবেন পরীক্ষার খাতায় অনেকগুলো আপনারা শোনা লাগবে এবং তখন আপনারা কারেক্ট অ্যাটেম্প করতে পারবেন। এখান থেকে এই যে রামধনু ইম্পর্টেন্ট, এছাড়াও আপনাদের বিভিন্ন বস্তুর বর্ণ যেটা আমি বলে ফেলেছি, আমি জাস্ট এখন ক্লাস 12-এর বইটা সামনে খুলে রেখেছি এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের বলে দিচ্ছি, তারপর আমি আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। তো রামন ক্রিয়া সম্পর্কে একটু জেনে নিন। রামন ক্রিয়া বা বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন একবর্ণী বা মোনোক্রোমাটিক দৃশ্যমান আলোকরশ্মিকে বিভিন্ন তরলে, যেমন বেঞ্জিন, টলুইন, এই দুটো নাম আপনাদের মনে রাখতে হবে। বেঞ্জিন এবং টলুইন এই দুটো মাধ্যমের মধ্য দিয়ে তিনি পাঠান রামন ক্রিয়ার ক্ষেত্রে, এবং তরঙ্গদেরকে বিকিরণ তিনি লক্ষ্য করেন। আর এই যে বিকিরণের যে প্রয়োগ, সেটা কিন্তু রামন ক্রিয়া রিলেটেড। পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে রামন ক্রিয়া আলোর কোন ধর্মের রিলেটেড? তো বিকিরণ রিলেটেড, বিক্ষেপণ রিলেটেড এবং বিকিরণ রিলেটেড। বিজ্ঞানী র্যালের সূত্র কিন্তু এই যে আলোর বিক্ষেপণ রিলেটেড। তো র্যালের সূত্রে কী বলা হয়েছিল? I প্রপোর্শনাল 1/λ²। আই কি? আলোর তীব্রতা, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবে আকাশে যে নীলিমা, সেটা কিন্তু এই যে আলোর বিক্ষেপণের কারণে হয়। উদীয়মান এবং অস্তময় সূর্যের যে রক্তিমা, সেটাও কিন্তু আলোর এই বিক্ষেপণের কারণে হয়। এছাড়া আমাদের আরেকটা দেখতে হবে, সেটা হলো আলোকীয় যন্ত্রাদি ছাড়াও। আলোকীয় যন্ত্রাদি তো আমরা দেখলাম যে বিভিন্ন রকম লেন্স নিয়ে আমি বেশি আলোচনা করবো না, লেন্স নিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। এছাড়াও আমাদের ইন্টারফারেন্স অফ লাইট রয়েছে। ইন্টারফারেন্স অফ লাইটের ক্ষেত্রে বিভিন্ন রকম আলোক পটি এবং অন্ধকার পটি কিন্তু গঠিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ইন্টারফারেন্স কথার অর্থ হচ্ছে ব্যতিচার। আলোর ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার এবং আলোক পটি গঠিত হয়। এছাড়া পরবর্তী যেটা রয়েছে, আলোর ব্যতিচার ছাড়াও সমবর্তন, অপবর্তন, ওখান থেকে কিন্তু সাধারণত পরীক্ষায় অতটা কোশ্চেন দেখা যায় না। তবু আপনারা মনে রাখতে পারেন সমবর্তনের ক্ষেত্রে, ধরুন একটা ব্লেডের এক পাশে আলো ফেলছেন, অন্য পাশে ব্লেডের সাইড বরাবর একটা ছোট্ট আলো দেখা যায়, তো ওটাকে বলা হয় অপবর্তন। তো এইটা অতটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। তবে একটা জিনিস, লেন্স নিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো এবং একটা ক্যালকুলেশন শিখিয়ে দেবো। ধরুন এই একটা উত্তল লেন্স রয়েছে, এই সেন্টার, এইখানে এফ রয়েছে, এই 2F রয়েছে, এখানে এফ রয়েছে, আর এই 2F রয়েছে। ধরুন কোনো একটা বস্তু এই 2F অবস্থিত, এই যে বস্তু 2F অবস্থিত, তো 2F থেকে যখন কোনো একটা প্রতিবিম্ব গঠিত হবে, তখন কিন্তু সরাসরি এই সেন্টারের মধ্যে দিয়ে একবার যাবে, আর এটা এর সমান্তরালে এই পজিশনে আসবে, এখান থেকে আসে এই এফের মধ্যে দিয়ে যাবে। দেখলে দেখা যাবে দুটো কিন্তু সমান। এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই প্রচুর টাইম লাগবে আমার এই যে শুধুমাত্র এই লেন্স এটা বোঝাতেই আমার অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। পরবর্তীকালে যদি আমি লেকচার শুরু করি ফিজিক্সের, তাহলে কিন্তু আমি আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু এখন সেটা পসিবল নয়। আমরা এখন ডিভিশন করছি, অত টাইম এখন নেই আমাদের। তবে মনে রাখবেন 2F অবস্থিত হলে সমান হয়, আর যদি এফের থেকেও কাছাকাছি বস্তুর অবস্থান হয়ে যায়, তখন কিন্তু বস্তুর প্রতিবিম্ব এই দিকে গঠিত হতে পারে না, উল্টোও হয় না, এই দিকে গঠিত হতে পারে না, তখন বস্তুর প্রতিবিম্ব উল্টে যায়। এটা একরকম উল্টে যায়, উল্টো দিকে প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তুর থেকে বড় প্রতিবিম্ব এবং একই দিকে প্রতিবিম্বটা গঠিত হয় যখন এফের থেকে কাছাকাছি অবস্থা বা ফোকাসের থেকে কাছাকাছি অবস্থান করে। তো এছাড়াও আর তথ্য দেখবো, এখানে কনকেভ মিরর, কনভেক্স মিরর সম্পর্কে বলা রয়েছে। তো কনকেভ মিররের এক্সাম্পল কি? কনকেভ মিরর সাধারণত কোথায় ইউজ করা হয়? সাধারণত দাঁত চিকিৎসার ক্ষেত্রে, দাঁত তোলার ক্ষেত্রে ইউজ করা হয়, নাকের ডাক্তাররা ইউজ করে, সোলার কুকারের ক্ষেত্রে ইউজ করা হয় কনকেভ, অর্থাৎ অবতল দর্পণ। উত্তল দর্পণ কোথায় ইউজ করা হয়? উত্তল দর্পণ গাড়ির কাঁচে সাধারণত উত্তল দর্পণ ইউজ করা হয়। গাড়ির যে আয়না, সেখানে উত্তল দর্পণ ইউজ করা হয় যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিছনের বস্তুতে দেখা যায়। এছাড়াও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা বললাম, সংকট, কন্ট্রোল, রিফ্লেকশন, একটু আগে বললাম পাওয়ার অফ লেন্স, ডায়াপ্টার, এসআই ইউনিট কি? ডায়াপ্টার 1/f দ্বারা ক্যালকুলেট করা হয়। ইলেকট্রিক কারেন্ট থেকে সাধারণত কোশ্চেন আমি নেক্সট স্লাইডে দিয়ে দিয়েছি, দেখুন। ম্যাগনেটিজম থেকে কতটা না জানলেও চলবে, তবে প্যারাম্যাগনেটিক কি, 20 পয়েন্ট কি,
প্যারাম্যাগনেটিক কী, ফেরোম্যাগনেটিক কী, এগুলো আপনাদের একটু জাস্ট জেনে রাখতে হবে। যে কোনো বই থেকে আপনারা একটু দেখে রাখবেন প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। আমি জাস্ট এক্ষুনি একটু খুব অল্প সময়ের জন্য বলে দিচ্ছি প্যারাম্যাগনেটিক কি, ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক হচ্ছে যে বস্তু বা যে পদার্থ চুম্বকের দ্বারা খুব জোরালোভাবে আকর্ষিত হয় তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। আর যে বস্তু চুম্বকের দ্বারা আকর্ষিত খুব ক্ষীণভাবে হয় তাকে বলা হয় পরাশ্চম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। আর একেবারেই যে চুম্বকের দ্বারা আকর্ষিত হয় না বা বিকর্ষিত হয় সেটাকে আমরা কি বলি, ডায়াম্যাগনেটিক। তো মনে রাখবেন সমস্ত পৃথিবীতে সমস্ত পদার্থের মধ্যে অবশ্যই ডায়াম্যাগনেটিক যে ধর্ম সেটা কিন্তু বিরাজমান থাকে। আর এখানে 20 পয়েন্টও আপনাদের মনে রাখতে হবে যে সংকট তাপমাত্রায় একটি অয়স্চম্বকীয় পদার্থ অর্থাৎ কি ফেরোম্যাগনেটিক পদার্থ একটি প্যারাম্যাগনেটিক পদার্থে রূপান্তরিত হয়। অর্থাৎ যে প্রবলভাবে চুম্বক দ্বারা আকর্ষিত হতো সে আর চুম্বক দ্বারা অতটা আকর্ষিত হচ্ছে না, তাকে আমরা বলবো পরাশ্চম্বকীয় পদার্থ বা পরাশ্চম্বকীয়। বা 20 পয়েন্ট বলবো, সেই পয়েন্টটাকে বলবো 20 পয়েন্ট। আর যেখানে হচ্ছে কম চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে সেটাকে আমরা বলবো পরাচুম্বক পদার্থ। তো পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে 20 পয়েন্টের ক্ষেত্রে কোথা থেকে কোথায় রূপান্তরিত হয়। মনে রাখবেন অয়স্চম্বকীয় থেকে পরাচম্বকীয় বা ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে রূপান্তরিত হয়। এটাই জাস্ট আমাদের মনে রাখলে হবে। আর হিস্টেরিসিস দেখায় একমাত্র ফেরোম্যাগনেটিক বা অয়স্চম্বকীয় পদার্থ হিস্টেরিসিস দেখায়। আপনাদের হিস্টেরিসিস কি জানার দরকার নেই, জাস্ট মনে রাখবেন হিস্টেরিসিস দেখায় কে, শো করে কে, এই যে শুধুমাত্র ফেরোম্যাগনেটিক পদার্থ। এছাড়াও এখানে রয়েছে সারফেস টেনশন আমি এর আগে আলোচনা করে দিয়েছি। হিটটা বাকি রয়েছে, হিট থেকে একটু দেখে নিন। সিজিএস একক ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। মেজারমেন্ট এখানে আর্মস্ট্রং দেখুন ফর মেজারিং লেন্থ অ্যান্ড লাইট ওয়েভ বলে দেওয়া রয়েছে, ব্যারেল দেওয়া রয়েছে, কার্বন দেওয়া রয়েছে, নট দেওয়া রয়েছে। তবে এখান থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে এসেছিলো ইউপিএসসি সিএপিএফে যে বায়ুর গতিবেগ মাপা হয় কার দ্বারা। তো অ্যানিমোমিটার খুব ইজি কোশ্চেন ছিল, তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এসেছিলো। তো এগুলো জাস্ট আপনারা একবার দেখে নেবেন। আমি আজকে এই পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি, গ্রেড অ্যাপের থেকে আমি এটা নেওয়া ছিল, তো জাস্ট আপনি দেখে নিতে পারেন। মোটামুটি এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে কমন পাওয়ার চান্স রয়েছে, যদিও বা আপনার যে কোনো বইতে আপনি এটা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। যে কোনো বইতে আপনি কিন্তু এই ছকটা পেয়ে যাবেন, অর্থাৎ কী দ্বারা কী পরিমাপ করা হয়। লাস্টে আমি কয়েকটা স্লাইড অ্যাড করে দিয়েছি, যেমন ধরুন এখানে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এখানে ডেসিমিটার একটা ইম্পর্টেন্ট আছে, আর ন্যানোটা পড়তে হবে। ন্যানো ইকুয়াল টু 10⁻9 মিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার, 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার, 1 ফেরোমিটার ফেমটোমিটার ইকুয়াল টু 10⁻15 মিটার, 1 আর্মস্ট্রং সমান 10⁻10 মিটার। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর ওপরের দিকে কিলোমিটার 10⁻3, মেগামিটার 10⁻6, গিগামিটার 10⁻9, টেরামিটার 10⁻12। এখানে একটা ইকুয়েশন রয়েছে কিউ ইকুয়াল টু আইটি, এই ইকুয়েশন দ্বারাই কিন্তু বেশিরভাগ আমাদের অঙ্ক হয়ে যাবে। এছাড়াও আমাদের আরেকটা রয়েছে ভোল্টেজ ভি ইকুয়াল টু আই আর, রোধের সাথে, তো এটাও আমাদের এর দ্বারা অঙ্ক হয়ে যাবে। আর এখানে রয়েছে রেজিস্ট্যান্স ইন সিরিজ, যখন সিরিজ বর্তনীতে থাকে বা শ্রেণী বর্তনীতে থাকে তখন কিন্তু টোটাল তুল্য রোধ বার করতে গেলে সমস্ত রোধকে কিন্তু যোগ করে দিতে হয়। শ্রেণী বর্তনী কি, ধরুন ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম ধরুন একটা শ্রেণীতে রয়েছে বা একটা লাইনের মধ্যে রয়েছে, যদি এটা হচ্ছে একটা লাইনের না থেকে রোধগুলো বিভিন্ন লাইনের থাকে তখন কিন্তু এটা কিন্তু শুধুমাত্র R1 প্লাস R2 প্লাস R3 হবে না, তখন সেটা হয়ে যাবে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকমভাবেই কিন্তু ক্যালকুলেট করা হয়। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে এই সূত্র, এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয়। তো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জাস্ট দেখে রাখতে হবে। আমি জাস্ট বলে দিলাম, আপনারা অবশ্যই একবার ট্রানজিস্টারটা দেখে রাখবেন। ট্রানজিস্টারে পি টাইপ এবং এন টাইপ থাকে, সবসময় মনে রাখবেন ট্রানজিস্টারে পি টাইপ এবং এন টাইপ থাকে। তো পি টাইপে সাধারণত জার্মেনিয়াম ইউজ করা হয়, এন টাইপে আর পি টাইপে সবসময় পঞ্চযোজী মৌল ইউজ করা হয়, এন টাইপে বোরন ইউজ করা হয়। বোরন কিন্তু ত্রিযোজী, এন টাইপে ত্রিযোজী এবং পি টাইপে সবসময় পঞ্চযোজী ইউজ করা হয়। তো এখান থেকে সাধারণত কোশ্চেন আসবে, এর বাইরে যাওয়ার চান্স তো খুবই কম, আমি তো দেখছি না। তবে আজকের যে লেকচার আপনারা যদি পুরোটা শুনে থাকেন তো আমি গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেন কমন পাবে। আরেকটা জিনিস রয়েছে সরল দোলগতি। সরল দোলগতির সময়কাল টি ইকুয়াল টু 2π ইন্টু √L/g। এখান থেকে কোশ্চেন আসবে, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে এইভাবে। তো এল এবং জি এর ওপরে কিন্তু সরল দোলগতির দোলনকাল অবশ্যই নির্ভর করে। তো এখানে সরল দোলগতির দোলনকাল এম এর ওপর নির্ভর করে না, সেটা কিন্তু শুধুমাত্র এল এবং জি এর ওপরই নির্ভর করে।
তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা লেন দেখে নিই আমি 80 মিনিট 90 মিনিট হয়ে গেছে, এখানে 80 মিনিট আর আগের ভিডিওটা কেটে গেছিলো। তো মোটামুটি অ্যারাউন্ড 90 মিনিট 1.5 ঘন্টার কাছাকাছি লেকচার হয়ে গেল। তো আশা করছি এর মধ্য থেকে আমাদের কমন চলে আসার উচিত। দেখা যাক এবার যদি কতটা কমন আসে, তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা আপনাদের ফিজিক্স থেকে কমন আসলো। আমি নেক্সট দিন চেষ্টা করবো কেমিস্ট্রি, যদি কোনো আমার কাজ না পড়ে থাকে তো আমি অবশ্যই নেক্সট দিন কেমিস্ট্রি নিয়ে এইভাবে আলোচনা করবো এবং আপনাদের একটা ছোট্ট করে রিভিশন হয়ে যাবে। তো চলুন, এই ছিল ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।